এটা গড়িয়াহাটের মোড়। কতজনের বাঁচার শহর কলকাতাতে দাবার চালিয়ে এগিয়ে যাওয়া জীবন পথ হারায়, পথ ভোলে। তবু চড়ই বেতি এগিয়ে চলা। অরণ্যের বাক্সর নিয়মিত শ্রোতাদের একরাশ ভালোবাসা আর নতুন শ্রোতাদের আমন্ত্রণ জানিয়ে আজকে এমন একজন অতিথির সাথে আপনাদের আলাপ করাবো যিনি সংগ্রামী, দৃঢ়চেতা এবং ঘরের মেয়ে। তিনি কবি ও চিত্র পরিচালক। পশ্চিমবঙ্গের মফস্বল থেকে উঠে এসে এ কলকাতার অদ্ভুত ভিড়ে ক্রমে নিজের সাফল্যের স্ক্রিপ্ট লিখে যাওয়া এক মানুষ, পারমিতা মুন্সী। টেনশন রয়েছে, কোন কাজ কথা বলে মানে পয়সা ঢালার লোক পেলে, প্রযোজক জোগাড় হয়ে গেলেই সিনেমা করা যায়। কবি এবং নির্দেশিকা কোনটা তুমি ইউজ করো? নির্দেশক। আমি একদম লিঙ্গ বিশেষী কারণে বিশ্বাস করি না, পরিশ্রমটা একই হয়। আমি যতদূর শুনেছিলাম তো আনন্দ থেকে বেরিয়েছিল, চারটে বই আছে, কালকে যখন তোমার কথা হয় তাহলে খুঁজতে বলে বাকি দুটো খুঁজে পাইনি, খুঁজে পেয়েছি তাই নিয়ে এসেছি। সুন্দর, দেখুন একটা হচ্ছে তীব্র মধ্যম আর একটা হচ্ছে তারা ঢাকা মেঘ। দেখো, আমার প্রথমে কিছুই ইচ্ছে ছিল না। ছোটবেলায় আমার ছোটবেলায় আমার মানে অদ্ভুত ইচ্ছে হতো। আমার ছোটবেলায় আমার ইচ্ছে ছিল বাস কন্ডাক্টর হওয়ার। লেখালেখির একটা অফিস ছিল, আমি নামছিলাম খুলে বসে, ভীষণ শুশুর করছে না কি। তো অফিস থেকে যখন আমি নামছি, ওখানে চাকরা স্টেশনে চায়ের দোকান আছে আপ প্ল্যাটফর্মে, আমার কানে একটা গান আসছে, কবেকার কলকাতা শহরের পথে পুরনো নতুন মুখ, অপন্থী মানুষের ক্লান্ত মিছিলে অচেনা ছুটি। তুমি মজার কথা হচ্ছে আমি বুঝতে পারছি কথাগুলো। মানে আমার তখন 13 বছর বয়স, বুঝতে পারছি কথাগুলো। ট্রেনটা ঢুকছে, আমি না দাঁড়িয়ে গেলাম, আমি গানটা শুনলাম পুরোটা, রেডিওতে বাজছিল। হ্যাঁ, গানটা শুনলাম পুরোটা। এক একটা ঘটনা, এক একটা ছোট ছোট মুহূর্ত অনেক সময় জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যায়। অনেক সময় কোনো বড় ঘটনা কোনো ইম্প্যাক্ট তৈরি করে না, কিন্তু একটা ছোট মুহূর্ত টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। আমার না এটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। আমার 17 বছরের আশেপাশে বয়স, তখন আমার কবিতা দেশে প্রকাশিত হয়। কিন্তু বাবুদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবুদা নেই। আমি কাছে রোজকার টেলিকাস্ট কি হবে, ওই আমি লিখতে শুরু করলাম। করে সেই স্ক্রিপ্টটা অ্যাক্লেমড হলো, হলো, মানে বাবলিতে অ্যাবসকন্ডেড হয়েছে। সুমনদার সম্পর্কে, সুমনদাকে নিয়ে কথা বলে কিন্তু এই জায়গাগুলি নিয়ে, তার কটা বিয়ে, তার কটা সম্পর্ক, সে কার দিকে তাকালো, কার দিকে সে দেখছে ভাবে তাকালো, সে কি বললো, আচ্ছা ঠিক আছে, এই নিয়ে মানে এই নিয়ে কথা, তার গান নিয়ে কথা বলে। এর জন্য কি সুমনদা কিছুটা হলেও, কবির সুমন কিছুটা হলেও রেসপন্সিবল নাকি? কবির সুমনের রেসপন্সিবিলিটি নিয়ে কেউ কাজ এই ধরনের কথা বলে না? সুমনদার সঙ্গে তখন মানে হচ্ছে, এবার চিত্রনাট্যকার হিসেবে কাজ করছি ইন্ডাস্ট্রিতে। করতে করতে আমি টিনাদির সঙ্গে কাজ করেছি, লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। অসংখ্য স্টলওয়ার্ড রাইটার কি সংলাপ দেখলে বোঝাই যায় যে সাধারণ যে কোনো বড় গুণী মানুষকে মধ্যেই কোনো হামগড়া ভাবতে আচরণ দিয়ে প্রকাশ করতে হয় না। যে আমি যারা কম্পিটিশন বলে না যে মানে তাকে বল লাভার না চোখটি লাভার, ওই হচ্ছে পারমিতা মুন্সী। আমাকে এত জানিয়েছে সিপিআইএম, আমাকে এত জ্বালায়। শুরু করছি অয়নের বাক্স। আমার নাম অয়ন চৌধুরী, আমি রাইটার, ফটোগ্রাফার। আর আমার সাথে আজকে আমাদের এই শহরের বহু মানুষের মধ্যে আরেকজন নাগরিক উপস্থিত, যিনি তার নিজের কৃতিত্বে তত্ত্বর করে উঠে আসছেন তার ক্যারিয়ারে। আমার সাথে রয়েছেন কবি এবং সিনেমা নির্দেশক পারমিতা মুন্সী। পারমিতার সাথে আমার পরিচয় অনেক দিনের, কিন্তু আজকে আমরা যে আলাপচারিতা করব সেইটার মধ্যে দেখবেন আপনার এবং আমার দুজনেরই না জানা অনেক কথা আশা করি উঠে আসবে। আমাদের কোনো প্রস্তুতি নেই, কোনো স্ক্রিপ্টিং নেই, আমরা জাস্ট আলোচনাটা শুরু করতে চাই। পারমিতার একটি নতুন সিনেমা খুব তাড়াতাড়ি রিলিজ করবে, সেটার নাম শোনার জন্য আমি হয় মাঝখানে নয় শেষের দিকে গিয়ে নামটা অ্যানাউন্স করব, এবং তাতে দেখতে পাবেন যে নামটার মধ্যেই এমন একটা সুন্দর এলিমেন্ট লুকিয়ে রয়েছে যে আপনাদের ইচ্ছা করে দেখি তো সিনেমাটায় কি আছে। এটা জন্য একটু অপেক্ষা করতে হবে।
না টেনে আমাদের অনুষ্ঠানটা দেখুন, আমাদের সঙ্গী থাকুন, আমাদের যে পথ চলছে তাকে অবজার্ভ করুন, আর পারলে রেকমেন্ড করুন মানুষকে। এই চ্যানেলটা অয়নের বাক্স চলবে। আজকে প্রথম যে কথাটা দিয়ে আমি শুরু করতে চাই পারমিতা, কবি এবং নির্দেশিকা, কোনটা তুমি ইউজ করো? নির্দেশক। আমি একবার লিঙ্গ বিশেষীকরণে বিশ্বাস করি না, পরিশ্রমটা একই হয়, না কিন্তু বাজারে তো চালু আছে যে নির্দেশিকা হলে কিছু অ্যাডভান্টেজ নাকি না কিছু পাওয়া যায় না, আমি তো অন্তত পাইনি। আচ্ছা, তাহলে আমি কি করে বলি বলে পাওয়া যায় যেখানে অভিজ্ঞতা নেই। আচ্ছা এই দেখুন একটা কি সুন্দর একটা তথ্য জেনে নেওয়া গেল। যারা আমাদের সাথে রয়েছেন, নতুন যে জেনারেশন, যারা ছোট ছোট ফিল্ম বানাচ্ছেন বা বড় ফিল্ম বানানোর স্বপ্ন দেখছেন, আমি চেষ্টা করব পারমিতা থেকে জেনে নেওয়া যে একজন নির্দেশক হতে গেলে কি ধরনের হার্ডলস তাদের পেরোতে হয়। শুধু যে কায়িক শ্রম বা অর্থ লগ্নি থাকে তাই নয়, আরো নানান রকমের হার্ডলস থাকে যেগুলোকে মেল্ট করতে হয় এবং সামনে এগিয়ে চলতে হয়। আমাদের কথার মধ্যে দিয়ে সেগুলো এগিয়ে আসবে। ফলে যারা সিনেমা সম্পর্কে খুব আগ্রহী, যারা লেখালেখি এবং শিল্পকার্য সম্পর্কে আগ্রহী, তারা আমাদের এই অনুষ্ঠানটা অবশ্যই দেখতে থাকুন। পারমিতা, তোমার এই যে দুটো বই আমি দেখতে পাচ্ছি তুমি আজকে এনেছো, একটা হচ্ছে তারা ঢাকা মেঘ, মানে মেঘে ঢাকা তারা নয়, আর তারা ঢাকা মেঘ, আর তীব্র মধ্যম, দুটি পারমিতা মুন্সির থেকে। একটা বোধহয় আমি যতদূর শুনেছিলাম তো আনন্দ থেকে বেরিয়েছিল। চারটে বই আছে, কালকে যখন তোমার কথা হয় তাহলে বুঝতে বলে বাকি দুটো আর খুঁজে পাইনি, খুঁজে পেয়েছি তাই নিয়ে এসেছি। সুন্দর, দেখুন একটা হচ্ছে তীব্র মধ্যম আর একটা হচ্ছে তারা ঢাকা মেঘ। এই চারটি বই তোমার আপাতত বেরিয়েছে? হ্যাঁ, সাধক সংশ্লেষ সপ্তর্ষি থেকে, আর পূর্ণাবতার পুরুচণ্ডালীর একবার বই। আচ্ছা, সপ্তর্ষি থেকে হচ্ছে সাধক সংশ্লেষ, ফটোসিনথেসিস। আচ্ছা, ওকে। তো তোমার কি প্রথমে লেখিকা হওয়ার ইচ্ছে ছিল নাকি নির্দেশকের ইচ্ছে ছিল? দেখো, আমার প্রথমে কিছু ইচ্ছে ছিল না। ছোটবেলায় আমার ছোটবেলায় আমার মানে অদ্ভুত ইচ্ছে হতো। আমার ছোটবেলায় আমার ইচ্ছে ছিল বাস কন্ডাক্টর হওয়ার, কারণ তার ওই ব্যাগের মধ্যে অনেক খুচরো পয়সা থাকে, তো সেই খুচরো পয়সা ঝনঝন খুচরো পয়সা মানে বাস কন্ডাক্টর হওয়ার খুব ইচ্ছে ছিল। তারপরে আমি মানে চেয়েছিলাম ডাক টিকিট সংগ্রহ করতে আর কি। প্রচুর ডাক টিকিট সংগ্রহ করে আমি পোস্ট অফিসে কাজ করতে গিয়েছিলাম। এরকম আমার টিকিটের সাথে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, মানে দুটো দিয়ে টিকিট কম। হ্যাঁ, টিকিট কম। এইরকম অদ্ভুত সমস্ত ইচ্ছে ছিল আর কি। হ্যাঁ, এবং তারপরে লেখালেখিটা আমার মানে খুব চেয়ে হয়নি আর কি। চেয়েছি প্ল্যান করে, মানে সেটা হয়নি। অনেকের জীবন হয় না তো স্মুথ ভাবে হয়, আমি এটা চাইছি, আমি সেই দিকে ফোকাস করে এগোচ্ছি, সেদিকে করে আমার সেরকম হয়নি। আমাকে জীবন নিয়ে গেছে, মানে এফোর্টলেসলি পুরো জীবন নিয়ে গেছে আমাকে। আজকে যেখানে আছে সেখানে জীবন আমাকে নিয়ে গেছে। লেখার দিকে কি করে নিয়ে গেল জীবন? মানে আমি ঠিক মানে কি লেখালেখির একটা অভ্যেস ছিল, নাচটা খুলে বসে করছি না তো। আচ্ছা, এটা কি কাটবো না রাখবো? কোনটা? এই নাচের কোনটা কি কাটবো না রাখবো? আচ্ছা, সবই তো জীবন নেই। জীবন নেই। আচ্ছা, আমি হ্যাঁ, লেখালেখি আমি মানে করতাম অল্প বয়সে, এবং সবাই আমরা করি। পাড়ার সুভেনিয়ারে লেখা বেরোতো, স্কুলের দেওয়াল পত্রিকায় লেখা বেরোতো, টুকটাক লিখতাম আর কি। সেগুলো পাতা দেওয়ার মতো নয়, কিন্তু লিখতাম। এই ফাঁকে বলে নিই, আমরা আজকে বসে রয়েছি ক্যালকাটা টিতে। এটা একডালিয়া রোডের উপরে অবস্থিত, 16 নম্বর না, 16 নম্বর একডালিয়া সুরেন ঠাকুর রোড। আর আসার পর থেকে যত না মানে পশ জায়গায়, তো যত না এটা পরিচিত একটা জায়গায়, তার চেয়েও আমার ভালো লাগছে এখানে যিনি রয়েছেন, এটা ওনার শ্রী সুমন মুখোপাধ্যায়, ওনার ব্যবহার, এবং একই সাথে উনি আমাদের আপ্যায়ন করেছেন যে কফিটা দিয়ে, সেই কফিটা ইনফিউশন কিন্তু ভেরি গুড। আরো অনেক কিছু আছে, আপনি নাকি সাসপেন্সের মতো নিয়ে আসবেন আমাদের সামনে, আর আমরা আপনাদের ডিক্লেয়ার করতে থাকবো যে কিরকম জিনিস আসছে এবং তাদের খেতে কিরকম লাগছে, আপনাদের সামনে বলতে থাকবো। আপনারা দেখতে থাকুন আমাদের সাথে একসাথে। বলো। তো লেখাটা আমার মানে
ওইভাবে একটা লেখালেখি প্রসেস, একটা এই যেভাবে সবার সাধারণ মধ্যবিত্ত বাড়িতে সবার ছোটবেলায় থাকে একটা লেখা, ছবি আঁকা, গান শেখানো হয়, এরকম ভাবে গান শিখতে। হ্যাঁ, গান আচ্ছা, শিখতে শেষের দিকে তাহলে একটা গান শোনাই। না, আমি গাওয়ার মতো গান আচ্ছা, সেটা আমি আমার বুঝি না, আমি সেটা শিখিনি, আমি শ্রোতা। আচ্ছা। তো এই করতে করতে আমার জীবনে আমি তখন মানে আমার বোধহয় 13 বছর বয়স, আমি তো গ্রামের মেয়ে, আমি রানাঘাটের আগে স্টেশন পাড়াটাকে আমার বাড়ি। আমি স্কুলে যেতাম বসন্ত কুমারীতে চাকদায়। আচ্ছা। তো আমাদের 4টে একটা ট্রেন ছিল, শান্তিপুর লোকাল ফেরা, তারপরে ট্রেনটা অনেক পরে ছিল। তারপরে অনেকটা ডিসটেন্স থেকে না, চাকদা পাড়াটাকে একটা স্টেশন। হ্যাঁ। এবার 4টে আমাদের ঘন্টা করতো 4টে, কিন্তু শেষ ঘন্টা, কিন্তু তার আগে ট্রেনের যাত্রী মেয়েদেরকে 10 মিনিট আগে চলে যাওয়া আর কি। ও ছেড়ে দেওয়া। হ্যাঁ, ওভারব্রিজ পেরিয়ে যেতে হতো। তো এরকমই সেটা একটা দ্রুত মানে যাত্রা গিয়েছিল। তো এরকমই একটা চাকদা স্টেশনের ওভারব্রিজটা যারা চাকদা স্টেশনে গেছেন বুঝতে পারছেন, একটা অ্যাডভান্টেজ কিন্তু পাওয়া যায় স্কুল লাইফ থেকে। হ্যাঁ, চাকদার ওভারব্রিজ থেকে যখন আমি নামছি, ওখানে চাকদা স্টেশনে চায়ের দোকান আছে আপ প্ল্যাটফর্মে, আমার কানে একটা গান আসছে, কবেকার কলকাতা শহরের পথে পুরনো নতুন মুখ, ঘুমে ঝড়ে অবন্তি মানুষের ক্লান্ত মিছিলে অচেনা ছুটির তুমি এনে। মজার কথা হচ্ছে আমি বুঝতে পারছি কথাগুলো। হ্যাঁ, মানে আমার তখন 13 বছর বয়স, আচ্ছা। আমি বুঝতে পারছি কথাগুলো। আমি না ট্রেনটা ঢুকছে, আমি না দাঁড়িয়ে গেলাম, আমি গানটা শুনলাম পুরোটা, রেডিওতে বাজছিল। আচ্ছা। হ্যাঁ, গানটা শুনলাম পুরোটা। এক একটা ঘটনা, এক একটা ছোট ছোট মুহূর্ত অনেক সময় জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যায়। অনেক সময় কোনো বড় ঘটনা কোনো ইম্প্যাক্ট তৈরি করে না, কিন্তু একটা ছোট মুহূর্ত টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। আমার না এটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। তখন তো গুগল ছিল না, ইন্টারনেট ছিল না, কিছু না। এই গানটা কার, আমি কি করে বের করবো? এই করে আমি খুঁজে খুঁজে তখন আমাদের ওখানে যে সাংস্কৃতিক জগতে ইয়ে করে করে আমি শুনলাম এটা সুমন চট্টোপাধ্যায়ের গান। আচ্ছা। তখন সুমন চট্টোপাধ্যায়, তখন কবি সুমন হন, সুমন চট্টোপাধ্যায়ের গান। তো আমি বাবা যে পকেট মানি দিত সেই দিয়ে আমি সুমন চট্টোপাধ্যায়ের গান মানে ক্যাসেট কেনা শুরু করলাম। আমাদের বাড়িতে টেপ রেকর্ডার ছিল। আমার যে পুরোনো দিনের গান শোনার অভ্যেস, স্বর্ণযুগের গান শোনার অভ্যেস, এই সমস্ত গানের লিরিকগুলো জানি সব বাবার সূত্রেই। তো আমি সুমন চট্টোপাধ্যায়ের গানে তোমাকে চাই, গানওয়ালা, চাইছি তোমার বন্ধুটা বসে বলে কেনা শুরু করলাম। এবং যে ক্যাসেটের যে ইনলে কভারগুলো, ওগুলোকে খুলে আমি দেওয়ালে সেলোটেপ দিয়ে লাগিয়ে রাখতাম এবং সেগুলোকে আমি ওই ধূপ টুপ দেখাতাম আর কি। ধূপ দেখাতাম। আচ্ছা। এবং আমি তার কিছুকাল পরে একটা মানে ছেলে মানুষকে সুমনকে দেখাতেন ওর গানগুলোর প্রতি শ্রদ্ধা রেখে, নাকি সব গানকে মিলিয়ে এই গানের স্রষ্টা। আমার তখন 13-14 বছর বয়স, আমাদের বোঝার কথা না, কিন্তু বুঝতে পারছি অদ্ভুতভাবে। মানে আমি বুঝতে পারছি ভিডিও ক্যাসেটে আর লিরিক্স ক্যাসেটে বসে মিঠে কোন শুনে বুঝতে পারছি আমি কি মানে ইয়েতে। এবং এই গান এই লোক মানে লিখেছেন। তারপরে আমি মানে ওই একটা তাকে তখন থেকেই মানে ঈশ্বর তুল্য জায়গায় আমি তাকে নিয়ে যাই। এবং এই যে তার গান, পাশাপাশি আমি তখন জয় গোস্বামী করছি, জয় গোস্বামীর রানাঘাটের বাড়িতে যাই, জয় গোস্বামী থাকেন না। কবি সুমনের ফোন টেলিফোন ডিটেক্টর থেকে কবি সুমনের বাড়ির নাম্বার জোগাড় করে তার সেখানে ফোন, তার মার সঙ্গে কথা হতো। মানে গড়িয়ার বাড়িতে তখন ভবানীপুরে থাকেন। হ্যাঁ, আমি ভবানীপুরের বাড়িতেও গেছি খুঁজতে, তখন ওই সেখানে থাকেন না। মানে এরকম সব হয়েছে। এবং তখন থেকে আমি লিখতে শুরু করি, কিভাবে জানি না লেখা হতে থাকে। এবং তখন এই নদিয়া জেলাটা না খুব সংস্কৃতি মনস্ক একটা জেলা আর কি। সেখানে মানে কবি সৌমিত্র চট্টোপাধ্যায় নদিয়া জেলার, সুমন সরকার নদিয়া জেলার, জয় গোস্বামী নদিয়া জেলা, মল্লিকা সিংহ নদিয়া, সংস্কৃতি মনস্ক জেলা আর কি। জায়গা তো আবেগ, ইমোশন, সংস্কৃতি সব একটা থাকে। তো সেখানে আমি স্থানীয় কবি সম্মেলন এটি হতো, সেখানে আমি অনেক অল্প বয়সে যেতাম। ছোট ছোট ম্যাগাজিন লেখা টুকটুক করে বেরোতে শুরু করলো। তার এই করতে করতে কবিতার কর্মশালা সুবোধ সরকার আয়োজন করেছিলেন সিটি কলেজে। সেখানে আমার কবিতা নির্বাচিত হয়। সেখান থেকে আমি একটা জায়গায় এসে পড়ি। এইভাবে লেখালেখি চলতে চলতে আমার 17 বছরের আশেপাশে বয়স, তখন আমার কবিতা দেশে প্রকাশিত হয়। 17 বছরে দেশে কবিতা প্রকাশিত। হ্যাঁ, এবং হয়তো সেদিক থেকে দেখতে গেলে আমাকে সর্বকনিষ্ঠ কবি দেশে প্রকাশিত কবিতা বেরিয়েছে লিখে বলা যায় আর কি। আচ্ছা। সেগুলো কিন্তু সিরিয়াস কবিতা আর কি, সেগুলো কিন্তু মানে সিরিয়াস কবিতা। এবং আমি কিন্তু তখন জানতাম না কি ছন্দে লিখছি। আমার বন্ধু আমাকে বললো কিন্তু অক্ষরযুক্ত ছন্দে লেখো। আছে তাহলে অক্ষরযুক্ত ছন্দটা কি এবার আমি জানতে শুরু করলাম। মানে আমি বন্ধুরা, আজকে আমরা রয়েছি পারমিতার সাথে, পারমিতা মুন্সি। আপনারা এতদিন পর্যন্ত অয়নের বাক্সতে বহু নামি নামি মানুষের দেখেছেন এপিসোডস। তারা এসছেন, তারা প্রত্যেকেই
নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত, এবং একই সাথে আমাদের এই যে এফোর্টটা, অয়নের বাক্সর এফোর্টটা, আমি চাইছি যারা সুন্দরভাবে নিজেকে মেলে ধরেছেন সমাজের মধ্যে, বাকি যারা থাকছেন, যাদের সম্পর্কে আমরা আরো বেশি করে জানতে চাই, তার মধ্যে একজন হলেন পারমিতা মুন্সি। রেডিওতে হঠাৎ একটা পুরনো গান বা নতুন গান শুনে যার লেখার সূত্রপাত, এবং সেই সূত্র ধরে তার লেখা চলছে। আমরা এখনো পর্যন্ত যেটা জানলাম সেটা হচ্ছে শ্রী সুবোধ সরকারের একটি ওয়ার্কশপে পারমিতা প্রথম লিখতে যায়, এবং ছন্দ সম্পর্কে ওর আইডিয়া ক্লিয়ার হতে থাকে, সেই অনুযায়ী চর্চা করতে থাকে। আমরা যারা কবিতায় নানাভাবে মেলানোর চেষ্টা করি, গাছ, মাছ আর প্রাণ, শান লাগিয়ে কবিতা লিখি, ছন্দ বা ছন্দ বৃন্দ যাকে বলে, সেটা যে সবসময় তা নয়। আজকে আমরা পারমিতা থেকে শুনছি, আবার পারমিতার কাছে। তো এইভাবে লেখালেখির জায়গাটা আস্তে আস্তে আমার তৈরি হতে থাকে। আমি 90 লেট 90s লিখতে এসেছি 96 সালে। 90 দশকের সব মানে যারা লেখেন, যারা মানে তারা এখনো বন্ধু, তারা আমাকে খুব একটা কাউন্ট করতো না লেট 90s এর, তারপর বয়স কম বলে। কিন্তু তারপরে বাকিরা যখন 90 দশকের হ্যাঁ কাউন্ট করতো না, আমাকে একটা 70 দশকের দিকে ঠেলে দেওয়ার প্রবণতা ছিল তাদের মধ্যে ঘুরে। তো তারপরে যখন লেখালেখি হয় 90-এর কবিতা নিয়ে, মলয় রায়চৌধুরী লিখলেন, আমার কবিতা উচ্ছেদ করে লিখলেন, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে পারমিতা মুন্সির কবিতার মধ্যে পোস্ট মডার্ন কবিতার লক্ষণ পাওয়া যায়। আমি জানি না পোস্ট মডার্নিজম কি তখন আবার তখন আমি এটা করছি, তখন আমি ব্যাখ্যা করছি, করছি আর কি, তখন এই করে তখন আমি কলেজে। তো এইভাবে করে আমি জীবন অনেকভাবে মানে জীবন না মানে তোমাকে ঠেলে নিয়ে যাবে, তোমার যেদিকে যাবার, তুমি যদি যেতে নাও চাও বা তুমি যদি বসেও থাকো, তোমাকে আমার মনে হয় ঠেলে নিয়ে যায়। আমাদের একটা নিয়তি এইগুলো কেন ঘটছে, এটা আমার সাথে তোমার সাথে কথা প্রসঙ্গে আসছিল যে আমাদের জীবনের কিছু কিছু ঘটনা এগুলো কেন ঘটছে, এতটা খারাপ আমার কেন হচ্ছে, এইটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে। আমরা যখন তখন বুঝতে পারি ইনিশিয়ালি, কিন্তু একটা লম্বা সময় পরে গিয়ে আমরা বুঝতে পারি আচ্ছা তাহলে এইটাকে ঘটনার জন্য এইগুলো হয়েছিল, বড় করে এই দিকে ঠেলে দেওয়ার জন্য। কারণ আমরা 98 আমি অনার্স নিয়ে পড়েছিলাম এইচএসসি, আমি অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়ছিলাম। আমার তখন মায়ের কলমের অপারেশন করতে গিয়ে দেখা যায় লিভার ক্যান্সার। 3.5 মাসের অবস্থায় আমার মা মারা যায়। আমার মায়ের তখন 47 বছর বয়স, আমি যখন 47 বছর বয়স, 47 বছর মারা যায়। মা মারা যাওয়ার পর আমি দুনিয়ার চেহারাটা দেখতে পাই, পৃথিবীটা যে কি, মা যে আসলে একটা বট গাছ, একটা যে সামনে একটা ছায়া হয়ে থাকে, সেটা সরে গেলে সেটা যে কি দুনিয়াটা আমি দেখতে পাই। আসলে কি জানো তো, নদী যখন এই ধরো পাহাড় পর্বত ডিঙে নামতে থাকে, ওই যে কেন কলকাতা শহরে প্রবেশ করলেও বুঝতে পারে না তখন নির্জনতা থেকে একটা ঘিঞ্জি শহরের মধ্যে দিয়ে গিয়ে তারপর যে মহাসাগরের মুক্তি, একদম তাই না? হচ্ছে মহাসাগরের মুক্তি, এটা কিন্তু ভালোর জন্যই হচ্ছে। একদম তাই, আমারও সেটা মনে হয়। জীবনটাও ওরকমই এরকম। এবং তারপরে আমি মা মারা যাওয়ার পর আমার তখন ইয়ার ক্লাস হয়, আমি যাদবপুরে বাংলা নিয়ে ভর্তি হই। যাদবপুর তো একটা অন্য দুনিয়া, যাদবপুরে কমার্স নিয়ে করছিলেন? ছেড়েছিলাম, আমার ইয়ার ক্লাস হলো মা মারা যাওয়ার পর। আমাকে নিয়ে তখন টানাপুরে এখানে যখন ইয়ার ক্লাস হয় আমি তারপরে আবার মানে তখন যাদবপুরে ভর্তি হই বাংলা নিয়ে। বাংলা সাহিত্য যাদবপুরে একটা অন্য জগৎ। তখন জয়গোস্বামীর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ, ওনার বাড়িতে আমি যাই, এ করি, অনেক ছোট থেকে নিয়ে জেনে। এইখানে আমার জয়গোস্বামী তো পাশাপাশি মানে আচ্ছা কলেজে জেলার লোকের প্রতি জয়ের টানটা বেশি আছে। সবাই কমেন্ট করে পোস্টে, তোমার কমেন্ট জয় বেশি এ করে, রেসপন্স করে, আমাকে বলে বা এটা তো সবথেকে ভালো, ওই জেলার লোক তোমরা তো ভালো। জয়দা আশা করি অনুষ্ঠানটা দেখছেন, আর জয়দাকে আগাম একটা নিমন্ত্রণ জানিয়ে রাখছি আমাদের অনুষ্ঠানে অয়নের বাক্সতে আসার জন্য। আশা করি একদিন না একদিন পেয়ে যাবো জয়দা। তো এইখানে না আমি এই কবি সুরকে দেখি যাদবপুরে ফেস্টে, দেখছি একটা লোক, একটা মানুষ নিজে হারমোনিকা বাজাচ্ছে, তিনি সিনথেসাইজার বাজাচ্ছেন, তিনি গিটার বাজাচ্ছেন, তিনি গাইছেন, কি যেন একটা করছে, একসাথে করছে। তো এইভাবে করতে করতে এরকম চলতে চলতে না আমি লোকটাকে দেখছি, তখন আমি তার সাথে তেমন নেই আর কি, জাস্ট দেখা হচ্ছে এরকম এবং অনুষ্ঠানে দেখা হচ্ছে এরকমই। এবার আর একটা আমার জীবনের টার্নিং পয়েন্ট, আমার ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন সৌমিত্র বসু, নাট্যকার। ওনার সন্দর্ভ নাটকের দলে আমি ঢুকলাম, আমি অভিনয় করবো বলে ঢুকেছি।
অভিনয়টা ঠিক হচ্ছিল না আমাদের। আমি রঙ্গকর্মী, তারপর তখন পড়াশোনা তো চলছে, পড়াশোনা চলছে, রঙ্গকর্মীতে যাই আমি। আমাকে সেটা তো রঙ্গকর্মী উষাদির বিয়ে তো যাদবপুরেও হয়েছিল। হ্যাঁ, রঙ্গকর্মীর কোনটা যে ছেলেটা লাস্টে আত্মহত্যা করবে, কি যেন নাম ছিল? আমি যখন যাই তখন ইয়ে হয়, আমি খুব ছোট, মুক্তি নাটকটা হয়েছিল আর কি। আমাকে বেনি নিয়ে যায়, দামিনী বেনি বসু, ওর দিদি আমার বন্ধু ছিল, তো বেনি নিয়ে যায়। তো সেখানে আমরা ওখানে যাই, ওখান থেকে মানে চন্দন সেনের গ্রুপে যাই। এই করতে করতে একটা সিনেমা নাটকের জগতে একটা মাধব মদন চিকন, হ্যাঁ হ্যাঁ ওটা চক্রবর্তী না, তাহলে কোনটা ছিল যাই হোক আমার এটা, হ্যাঁ। তো সেখানে ইয়ে করে যাই, মানে লাস্টে ছিল হচ্ছে ছেলেটা আত্মহত্যা করবে। নামটার সাথে আমি না খুব বিখ্যাত নাটক, অনেকদিন আগে দেখেছি তো, নাটকগুলোর একটা শো হয়, আর একটা শো হয় না। লাস্ট উষাদিকে দেখলাম, তার এক বছরের মধ্যে তুমি চলে গেলে। হ্যাঁ। তো এই করতে করতে সিনেমা থিয়েটারের নাটক মানে টেলিভিশনের লোকেদের সঙ্গে আমার পরিচয় হচ্ছে আস্তে আস্তে। তো এর মাঝখানে আমি আর বেনি আর কি, বেনি বলে দিচ্ছি কথাটা, তুই এখন অনেক বড় জায়গায়, তুই এখন বড় বড় স্টারদের ওয়ার্কশপ করাস, বলে দিচ্ছি আমি আর বেনি আমরা বৌদ্ধ ধর্ম নেব ঠিক করেছিলাম। হ্যাঁ, মানে মোটামুটি ঠিক মঠে গিয়ে দিয়ে সমস্ত কিছু, কোন মঠে? মানে এই বৌদ্ধ মঠের ঠাকুরের যে পুরো আমরা সমস্ত নামটা লিখিয়ে, বেনি আরো একটা ঠিক করে মালা টালা করে এই করে। তো আমার বাবা খুব বেলা দিকে বললো, না আমি তাহলে ত্যায্য করে ত্যায্য কন্যা করে দেবো, এটাই করে। আর বেনিকেও বাড়ি থেকে সাপোর্ট করলো, আমাদের বৌদ্ধ হওয়া হলো না আর কি করে। বুদ্ধদেব কিন্তু কতজনকে ছেড়ে বুদ্ধিস্ট হয়েছিলেন। হ্যাঁ, তুমি বাবা এবং বাবার প্যাকেটে যা যা আছে সেগুলো জানতে পারবে না। সে না আমার প্রতি বেরিয়ে রাগ হলো আমার উপর, আমার আর কথা বন্ধ হইলো, এইসব ব্যাপার। তো এই করতে করতে না আমার মানে টেলিভিশন ইন্ডাস্ট্রির কিছু লোকের সঙ্গে যোগাযোগ হয়, এবং তার দিনে আমার মা মারা গেছে, আমার বাবা দ্বিতীয় বিবাহ করেছেন, সেটি খুব একটা সুখকর হয়নি। আমার মনে সম্পর্ক অনুভূতি নিয়ে বিভিন্ন রকমের দ্বন্দ্ব চলছে। এরকম একটা জায়গায় আমাকে একদিন, আমি যে কোনোদিন এই যে আজকে আমাকে যে তুমি ইন্ট্রোডিউস করাচ্ছ যে সিনেমার পরিচালক, আমি কোনোদিন গুণাক্ষরও আমার কখনো মাথায় আসেনি। আচ্ছা। তো আমি জাস্ট একটা শখের বসে কাজ করতে গিয়েছিলাম কিছু পকেট মানির জন্য ইন্ডোগ্রিস স্টুডিওতে। তখন হ্যাঁ, অভিনয় না, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে গেছিলাম। তখন এত কার্ডে ইয়ে ছিল না। তো তখন মিলন রায় চৌধুরী খুব বড় ডিরেক্টর, ওনার 3টে ফ্লোরে 3টে কাজ হচ্ছে ইন্দ্রপুরীতে। ওনারই একটা কাজে, জি বাংলার একটা কাজে আমি অবজারভার ডিরেক্টর আর কি, অবজারভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। 3 দিন কাজ করার পর আমাকে মিলনদা বললেন যে দেখো, আমার মনে হয় তোমার দ্বারা ইন্ডাস্ট্রি কিছু হবে না, তুমি একাডেমিকেই যাও আর কি। আমার কিন্তু সত্যি ইন্ডাস্ট্রিতে আসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ওটা তো মানে এই যে এই ধারণাটা ওনার হলো কেন জানি না কেন হলো ওনার, কারণ না একজন নতুন কেউ ঢুকলে এবং তার যদি কোনো সাপোর্ট না থাকে, সে যদি শুধুমাত্র নিজের মেরিট সম্বল করে বা তার ইয়ে করে সে যদি ঢুকে, তখন তাকে নিয়ে পরিচালকের কান ভাঙানোর ইয়ে থাকে। পরিচালকের কান ভাঙানোর লোক থাকতেই পারে, পরিচালক বা কান নিজের ভাঙানি বা কেন, এটাও একটা প্রশ্ন। কিন্তু উনি এটা আমাকে বললেন, উনি যখন নিয়েছিলেন নিশ্চয়ই বেছে নিয়েছিলেন তোমাকে। হ্যাঁ, তারপরে হঠাৎ 3 দিনের মাথায় এরকম একটা রিঅ্যাকশন কেন? এটা একটু আমার কাছে অপমানজনকই ছিল, কারণ ওনার আড়ালে ডেকে বলেন, উনি আমাকে সবার সামনে বলেছেন। ওই দিন আমি ইন্দ্রপুরী স্টুডিও থেকে বেরোনোর সময় সিদ্ধান্ত করলাম, আমাকে যদি কিছু করতে হয় ইন্ডাস্ট্রিতে আমি করবো। তারপরে মিলনের সঙ্গে আমার অনেকবার ইন্টারাকশন হয়েছে, আমার অনেকগুলো সিরিয়ালের মধ্যে, যখন রাইটার্স টেলিভিশন সিরিয়ালে চিত্রনাট্যকার হিসেবে কাজ করছি, বিনিধানের খই, গুগলিয়া দাও, সেখানে মিলন দেখা হয়েছে। তখন উনি অভিনেতা, তখন উনি পরিচালনা ছেড়ে দিয়েছে। তো এই যে বলো না, যে আমি বারবার বলছি না, বড় ঘটনা করে ইম্প্যাক্ট হয়তো ফেলে না, ছোট ছোট মুহূর্তগুলো টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ওই একটা কথা, একটা বুকে ধরে, আর আমার অসম্ভব জেদ, আমি যদি ডিসাইড করি কোনো কিছু করবো তো করবোই। সামনে পাহাড় এলেও পাহাড় ঠেলে করবো, আমি এটা করবো। কারণ আমরা তো কাজটা শিখেছি, এরপরে আমি আস্তে আস্তে কাজটা শিখতে শুরু করলাম। আমার শিক্ষাগুরুদেরকে আমি খুব ভালো পেয়েছি। আমার জীবনের প্রথম শিক্ষাগুরু এই ইন্ডাস্ট্রিতে গৌতম ঘোষ। তিনি তার দেখা ছবির পোস্ট প্রোডাকশনের কাজে আমি অবজারভার হিসেবে থাকি, অবজারভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তখন অ্যানালগে কাজ হয়, মানে অ্যানালগ সিস্টেমে, তখন ডিজিটাল আসেনি। অ্যানালগে সাউন্ড রেকর্ডিং হচ্ছে, ডাবিং হচ্ছে, ওইটা হচ্ছে, মানে আমরা অ্যানালগ দিয়ে কাজ শিখেছি আর কি।
আমাদের সময় তো শিখতে হতো আর কি। শিখতে হয়েছিল বলে এখনো করতে পারছি আর কি, জানি আর আচ্ছা, কি। না, এটা একটা ধারণা আছে যে সিনেমায় কোনো কিছু শিখতে হয়, অভিনয় শিখতে হয় না, লাইটিং হ্যাঁ, এখন একটা মানে হয়েছে। ডিরেকশন তো শিখতে হবে, সত্যি হচ্ছে সিনেমা দেখলে ডিরেক্টর হওয়া। হ্যাঁ, এখন একটা হয়েছে যে মানে পয়সা ঢালার লোক পেলে, প্রযোজক জোগাড় হয়ে গেলেই সিনেমা করা যায়। সিনেমা করা যায়। কিছু না ইয়ে করলেই হয় আর কি। একটা ভালো চিফ অ্যাসিস্ট্যান্ট রেখে দিলাম, অ্যাকশন কাট করলাম, মিডিয়া রাখলাম, গ্ল্যামার মানে একটা হলো, মানে সেই ইয়েতে। কিন্তু কাজটা শিখতে হয় তোমাকে, ওই একটা কাজ দুটো কাজ তারপরে আর তুমি নেই আর কি। হ্যাঁ, কাজ কিন্তু কথা বলে। কোন কাজটা তুমি শিখে করছো, কোন কাজটা না শিখে করছো, কোন কাজটায় তোমার প্রকৃত আবেগ রয়েছে, কোনটায় প্রিটেনশন রয়েছে, কোন কাজ কথা বলে আর কি। ওখানে ইয়ে করা যায় না। তো এইটা একটা জায়গা। তো আমরা কাজটা অ্যানালগ থেকেই শিখেছি। শেখালেন হাতে ধরে শেখায় না, মানে শেখালেন উনি, ওখান থেকে আমার শুরু হয়। তারপরে আমি কিছু আমার সত্যি ইনস্টিটিউটে, তখন আমি মানে সন্দীপদার কিছু কাজ করি আর কি। সন্দীপদা এখন বোধহয় পুনা ফিল্ম ইনস্টিটিউটের ডিরেকশন ডিপার্টমেন্টের ইয়েতে রয়েছে। সন্দীপ রায় নয়, অন্য হ্যাঁ, সন্দীপদার কাজ করি। তো এই করতে করতে টেকনিক্যালি ব্যাপারটা কি শিখছি, 24 ফ্রেম 25 ফ্রেম কি শিখছি, লেন্স শিখছি, সুপার সিস্টেম ক্যামেরা। তখন সুব্রত মিত্র তখন হ্যাঁ নেই। এবং আমি তখন দাদার সঙ্গে ইন্টারাকশন হতো, কি সব বলতাম, আমি কাকে কি বলতাম, কি করতাম, উনি সব সহ্য করতেন। তো এইগুলো না পেয়েছিলাম, এই সাহচর্যগুলো পেয়েছিলাম, জয় গোস্বামীকে পেয়েছিলাম। এবং মানে এইগুলো করতে করতে মানে এগোচ্ছি, মানে এই জিনিসগুলো পেয়ে মানে এগুলো শিখেছি, মানে হাতে কলমে শিখেছি। তো এই হ্যাঁ, জয় গোস্বামীর নিয়মিত যাতায়াত ছিল। এবং সেটা তো একটা লেখালেখির জায়গা ইয়েতে হচ্ছে। কিন্তু সিনেমা জগৎটা এখানে আমার ঢুকে পড়া আর কি। আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি। করতে করতে একদিন অগ্নিদেব চ্যাটার্জিকে আমি ফোন করলাম। ওনার তখন কবে যে কোথায় বলে একটা মাল্টি স্টারের ওনার একটা সিরিয়াল হচ্ছে, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরম হতো, তখন বড় মাছের গরম হয়নি, অনামি, দেবলীনা, কুশলদা, মানে কে, মানে কালীগঞ্জের হেনকেও নেই যে নেই সেই সিরিয়ালটা। তো আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গেলাম, কিন্তু আমার কাজটা করতে হতো, স্ক্রিপ্ট অ্যাসিস্ট করতে হতো বাপিদাকে। বাপিদার কোন ভালো নামটা আমার মনে নেই। বাপিদা অপর্ণা সেনকে চৌরঙ্গি মানে উনি ওগুলো গাইড করেছিলেন, সিনিয়র লোক আর কি, একটু খাপা মতো মানুষ। তো উনি লিখতেন, আমি কয়েকটা ট্র্যাক আমাকে দিয়ে দিতেন, অনেকগুলো ট্র্যাক ছিল ওখানে। তো আমি সেগুলো লিখতাম। এই করতে করতে একদিন বাবুদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবুদা নেই। আমি কাছে আমাদের রোজকার টেলিকাস্ট কি হবে, ওই আমি লিখতে শুরু করলাম। করে সেই স্ক্রিপ্টটা একলেন হলো, ইয়ে হলো, মানে বাবলিদের অ্যাবসকন্ডেড নেই করে। তারপর তাকে আবার 2-3 মাস বাদে খুঁজে পাওয়া যায়। তখন টেলিকাস্ট রোজকার টেলিকাস্ট এবং কত মাল্টি। তখন আমি মানে আমি লিখছি, সৌমিত্র চট্টোপাধ্যায় আমার ডায়লগ বলছেন, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় আমি দেখেছি যে হাম্বল কাকে বলে, একটা কথা বদলাবে। আমার তখন 24-25 বছর বয়সে আমাকে ডেকে বলছে যে রাইটার এটা আমি বলবো, এই পর্যায়ে চান্দ্রী, কণিকা, দেবলীনা, বিপ্লব চট্টোপাধ্যায় সবাই আছে, সবাই। তখন আমি তাদের হয়ে আমি মানে তারা আমার ডায়লগ বলছে, আমি স্ক্রিপ্ট মানে সরাসরি স্ক্রিপ্ট লিখতে শুরু করলাম আর কি। এইটা ট্র্যাকিং করতে শুরু করলো, আমার কনফিডেন্স বাড়লো, এবং আমি স্ক্রিপ্ট লিখতে শুরু করে দিলাম। একটা কবিতা শুনবো তোমার। আসলে নতুন যে বছর বেরিয়েছে সেখান থেকে এটা কবিতা পড়ি আর কি। আচ্ছা, এই কবিতাটার নাম ঘোড়া ও সহিসের গল্প। ঘোড়ার সঙ্গে সহিসের একটা সম্পর্ক নিশ্চয়ই, হাতের সঙ্গে মাথায় থাকে। আচ্ছা, আমাদের ফিশ ফ্রাই চলে এসেছে। হ্যাঁ, এখানে অপূর্ব সব খাবার পাওয়া যায়। আচ্ছা, থ্যাংক ইউ। ভীষণ সুন্দর, ভীষণ কোজি। একটা এখানে সুন্দর মিটিং করা যায়। ছবি তুলে নিচ্ছি, হ্যাঁ, আপনাদের দেখাবো। মানে এখন শহরের প্রাণ কেন্দ্রে, সাউথ কলকাতার প্রাণ কেন্দ্রে গড়িয়াহাটের মুখে লোকে বাজারঘাট করতে হলে খেয়ে যায়। মানে এটা সত্যি খুব, মানে সত্যি খুব ভালো ফুড জয়েন্ট হয়েছে একটা।
বিড়ালের মতো তাকিয়েছি, বুঝলেন? হ্যাঁ। আমি এদের মানে সঙ্গে আমার একটা কোনো মানে কিছু একটা মানে কিছু একটা আছে, কোনো একটা মানে মানে লিঙ্ক আছে। আমি এনাদের এখানে যাই, যেদিনই আসি সেদিনই আমার ভেজ খাওয়ার দিন থাকে। আমাকে ফিশ ফ্রাই রোজ খাওয়াতে চান, আমি যখন এসে খাওয়াতে চান খেতে পারি না, ভেজ আমার সেটাই। তারপর আমরা খেতে খেতে গল্প করবো, কিন্তু ঘোড়া ও সহিষের গল্পটা আমরা শুনি। ঘোড়া ছাড়া মাঝখানে এসে খাবার দিয়ে গেলে দিয়ে যাবে। হ্যাঁ, ঘোড়া ছাড়া পেয়েছি, ফেসবুকে মানুষ তো সবারই সম্পর্ক থাকে সবার মধ্যে। যাই হোক, ঘোড়া ও সহিষের গল্প। হ্যাঁ। সেসব বিকেল অসাধু ছিল যেন, বারণ পথে ফেরা চোরা টান, হাতের উপর হাতের ছোঁয়া পেয়ে পুলকিত আজ শিশির ভেজা প্রাণ। বিকেলখানি খতরনাক ছিল, তোমার নিষেধ পরোয়া করে না, ভেতরে তবুও এক আজ্ঞাবহ মন ডিনায়াল ভেঙে চাইছে ছলনা। বন্ধু তুমি আমার সহিস হবে, যে আমি আজ লাগামবিহীন ঘোড়া, তুলে দিলাম তোমার হাতে চাবুক, আমিও আমার ছদ্ম প্রতারণা। প্রতারণার বাম দিকেতে আছে অবুঝ কোনো অধিকারের বোধ, সম্মতির রেয়াত তুচ্ছ করে করচুম্বন স্মৃতির হাইরোড। বন্ধু চলো পগার পার করি পূর্বশ্রুতি, বন্ধু চলো পগার পার করি পূর্বশ্রুতি, চুলোয় যাক সব, এ পৃথিবীতে ভেসে থাক শুধু সহিস আর ঘোড়ার কলরব। ওয়াও, দারুণ! এই যে দুজনের মধ্যে যে সম্পর্কটা, এবং এই যে তুমি একটা বললে না যে লাগামবিহীন ঘোড়া, তাই তো? লাগামবিহীন ঘোড়ার আকুতি যে আমার একটা লাগাম দাও, এইটাকে ফুটে এটা কোথা থেকে আসে এই কথা? এখানে শিকার বলতে বসে থেকে শিকারের খোঁজ, মানে এইসব ভেতরে থেকে যাওয়া আর কি কথা। এইগুলো সমস্ত ভেতরে থেকে যাওয়া। কবির সুমন চট্টোপাধ্যায় থেকে কবির সুমন দা আজকে আমার কাছে না থাকলে 90-এর দশক তৈরি হতো না। 90 দশক যে এই যে একটা দশক, এই যে যারা থাকেনি তারা জানে না 90 দশক কি দশক তারা জানে না। 90 দশক তৈরি হতো না, আমার তো অস্তিত্বই থাকতো না, কোনো ব্যক্তি হিসেবে আমার কোনো অস্তিত্বই থাকতো না। আমি ভাবতেও পারতাম না, লিখতেও পারতাম না, কিছুই করতে পারতাম না, কিছুই করতে পারতাম না। 90-এর দশকে যারা ধরো মোটামুটি একটু বড় বলে হয়ে উঠেছি আমরা, সেই সময়টা আমাদের কাছে মিস হচ্ছে। আমরা কেউ হেমন্তকে তার সেরা সময় দেখতে পাই না, আমরা উত্তম কুমারকে পাইনি, আমরা কাউকেই পাইনি। কিন্তু ওই যে টোটালটা, যে তাদের নির্যাসটা, টোটালটা, এটা যারা সুমনের গান প্রথম থেকে শুনেছে তারা একমাত্র পেয়েছে, তারা একমাত্র পেয়েছে। মানে কবি সুমনকে পেয়েছি। এবং এই যে দেখো, আমি যে বলছিলাম যে আমি ঈশ্বর বিশ্বাসী, নিয়তি বিশ্বাসী। নিয়তি কিভাবে নিয়ে যায়? আমি স্ক্রিপ্ট লেখা শুরু করলাম, স্ক্রিপ্ট করছি, আবার যে ফিরে যাচ্ছি ফ্ল্যাশব্যাকে, স্ক্রিপ্ট লিখছি, লিখতে বম্বেতে গেলাম, আবার ফিরে এলাম। বম্বেতে গিয়ে দু একটা কাজ করেছিলাম, কিসে কি নজর না লাগে আমি করেছিলাম, রানী মুখার্জির ভাইয়ের প্রোডাকশন, জ্যোতিরাজের প্রোডাকশন করেছিলাম, বালাজি টেলিভিশনসে কিছুদিন কাজ করেছিলাম। তো আমি তারপর ফিরে আসি বাংলা ভাষা কাজ করবো বলে। কত বড় মূর্খতার পরিচয় হলে মানুষ ছেড়ে দিয়ে চলে এলো, বম্বে থেকে ছেড়ে দিয়ে চলে এলাম। আচ্ছা, আফসোস হয়। এখন এই মুহূর্তে ইন্ডাস্ট্রির যে পরিস্থিতি, তাই দেখে আফসোস হয়। তখন আমি যে সময় কাজ শুরু করেছি ইন্ডাস্ট্রিতে এরকম ছিল না। আচ্ছা, হ্যাঁ, তখন নিজের লোক ইন্ডাস্ট্রিতে বলা যেত যে নিজের লোক আর কি। তো যাই হোক, আমি এলাম 2006-এ একটা সিরিয়াল লেখার আমি অফার পাই অরিজিৎ বিশ্বাসের সাথে যুগ্মভাবে। তখন অরিজিৎ বিশ্বাসের সঙ্গে আলাপ হয়, যে কিনা আমার এখন দাদার থেকেও বড়। সেটাই আমার দাদা বৌদি, ওটাই আমার বাপের বাড়ি, আমার বাপের থেকে যাওয়ার পর। তো অরিজিৎদার সঙ্গে আলাপ হয়। অরিজিৎ সম্পর্কে একটু বলে দেন। হ্যাঁ, অরিজিৎ বিশ্বাস হচ্ছেন, উনি খুব মানে কর্পোরেটের উচ্চপদস্থ একজন কর্মী মানুষ। পাশাপাশি ওনার যে মানে কি বলবো, যে বিখ্যাত এই কাজগুলো, এজেন্ট বিনোদ, বদলাপুর, অন্ধাধুন, মেরি ক্রিসমাস, এগুলো উনি রাইটার। অন্ধাধুনের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। জানি না, অথচ হচ্ছে কিন্তু ওনার বাবা হচ্ছেন গিয়ে হিমেন্দু বিশ্বাস, ওনার জ্যাঠা হচ্ছেন হিমাঙ্গ বিশ্বাস। তো সেই লিগ্যাসিটা চলছে।
করে ফাঁকে তোমার এখানে সুন্দর সুন্দর পিরামিডের মতো স্যান্ডউইচ চলে এসেছে। আমি তারও কিছু ছবি নিয়ে নিই, কারণ এটা দেখানো যাচ্ছে না তো। দাঁড়া, আমি একটু ছবি নিয়ে নিয়ে এটা দর্শকদের সাথে শেয়ার করব, যে যেহেতু আজকে শনিবার বলে তুমি মাংস খাবে, মাছ মাংস খাও না? আচ্ছা, ননভেজ কিছুই খাই না। তাতে কি কোনো মানে উপকার হয়? খাই না, না খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। অভ্যেস হয়ে গেছে। ওই ওকে। এইবার 2006 সালে ছায়া মানুষ। আর তোমার এর সাথে মিউচুয়ালি এক্সক্লুসিভ একটা ব্যাপার আছে নাকি? এই ক্যাফেটার সাথে যেদিনই আসো, যেদিনই আসি সেদিন ভেজ ডে। সেদিনই ভেজ ডে। আমরা আজ অব্দি ফিশ ফ্রাই এনাদের খাই উঠতে পারলাম না, রোজই চায় না। যেদিনই আসছি ভেজ ডে। আমি এর মধ্যে নেই, কোনো ভদ্রতা করবো না, এখানে ফিশ ফ্রাইটা খাবো। চলো আমরা খেতে খেতেই কথা বলি। খেতে খেতে কথা বলি। অরিজিৎ সম্পর্কে 2006 আমি যে সিরিয়ালে লেখার অফার পাই, ছায়া মানুষ, সেই সিরিয়ালে অভিনয় করছেন কবির সুমন। দেখো ঘুরে ফিরে কিন্তু এটা কোথায় দিকে নিয়ে যাচ্ছে, ঘুরে ফিরে চলে হ্যাঁ, আসছে। অভিনয় করছেন কবির সুমন, তিনি আবার একটা ডনের চরিত্রে অভিনয় করছেন। এই মানে কবির সুমনের সঙ্গে আমার আলাপ, সুমন কবির সুমনের সঙ্গে আমার একটা বন্ধুত্ব তৈরি। সুমন দা তো অবাক যে আমি ওনার সমস্ত গান মুখস্থ বলছি, ওনার বলছেন আমি বলছি। সুমন দার সঙ্গে বন্ধুত্বের শুরু, সেই বন্ধুত্ব এখন কিন্তু আত্মার আত্মীয় হয়ে গেছে। মানে এখন সুমন দার সাথে আমার সম্পর্কটা আকাশের মতো, যে সম্পর্কের কোনো নাম নেই। পরম বন্ধু বললে যেটা বলা যায় আর কি, সুমন আমার তাই। আমার প্রথম যে একটু একটা প্রশ্ন করবো কিন্তু সাহস পাচ্ছি না, মানে দর্শকদের থেকেও সাহস নিচ্ছি, সুমনদার থেকেও সাহস নিচ্ছি, একটা প্রশ্ন করছি। ধরো 90-এর দশকে তুমি সুমনদার সাথে তোমার ভার্চুয়াল আলাপ হয়েছে, ওর গানের সাথে ওনার কাজ দিয়ে প্রথম আলাপের সূত্রতা। এটা একটা ওনার তো একটা ওই ল্যাটেন্ট কুকিং আছেই, মানে নানান প্রান্তের মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং তারা ওনার গান দিয়েই কানেক্ট। এটা হয়েছে, ইট হ্যাজ হ্যাপেন। এটা অনেকের ক্ষেত্রেই হয়তো হয়, অনেকের ক্ষেত্রে লিমিটেড কিছু মানুষের ক্ষেত্রে হয়। ওনার সময় আরো দু একজনের সাথেও হয়েছে এই ঘটনা। 90-তে ওনাকে দেখছো, 2000-এর পর ওনাকে দেখছো, এখন ওনাকে দেখছো। তোমার কি মনে হয় যে ভদ্রলোক বদলাতে ভীষণভাবে বদলে গেছেন মনে হয়? আমি তো সুমনদার মধ্যে কোনো বদল দেখিনি। দেখো, যে কোনো এখন যদি কবির সুমনের কাছ থেকে একটা ভীষণ বা এই ধরনের যে ম্যান অফ ট্যালেন্ট বা জায়েন্ট বা জিনিয়াস বা কোনো কিছুতেই মাপা যায় না যাদের, মানে একটা আমরা যদি ভীষণ একটা ডাল ভাত খাবেন, আচ্ছা কারণ না ও সেখান থেকে না ওই এগুলো লেখা যায় না, মানে এই যে পাড়ার ছোট্ট পাড় কাশ্মীর শাড়িগুলো, কাশের বাঘা পরোয়া করে না রঙিন বাচ্চাগুলো, মানে এইগুলো না, মানে সবুজ বাচ্চাগুলো। তারপরে যে যতবার তুমি জননী হয়েছে ততবার আমি পিতা, কত সন্তান জাগরে দিয়েছি তোমার আমার চিতা, হ্যান্সা ভাত তোলো তোমাকে লক্ষ্য করে নিশানা আমার, হ্যাঁ উত্তম মধ্যম হেনে দেবো, হ্যাঁ উত্তম, হ্যাঁ তুমি হেনে দেখো, নেলসন ম্যান্ডেলা উদ্যানে দেখি তোমাকে, মানে তোমাকে আচম্বিতে, তোমাকে দেখেছি চিৎপুর ব্যান্ড পার্টি, তোমাকে দেখেছি আমলেট প্যারিতে। এই লোকটাকে না কোনোভাবে ব্যাখ্যা করা যায় না। এই আমি সুমনদাকে দেখেছি, আমাদের যা ছিল তাই আছে। উনি একটা অসম্ভব, যে কোনো শিল্পী যা হয়ে থাকে ভাবনার সবিরোধিতা, মানে একমাত্র হচ্ছে কি চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। হ্যাঁ, তো সব ভাবনার সবিরোধিতা থাকবেই, আমাদের প্রত্যেকের ভাবনার সবিরোধিতা আছে। আমরা আজকের দিনে প্রত্যেকে সবিরোধী ভাবনার মধ্যে দিয়ে বাঁচছি। হ্যাঁ, তো সুমনদার মধ্যে একটা তো ভাবনার সবিরোধিতা। আজকে উনি বললেন যে আচ্ছা আমার এই সবুজ রঙের চেয়ারটা খুব ভালো লাগে, না আসলে এইটা নয় বেগুন রঙের চেয়ারটা, এটা তো স্বাভাবিক। সেখান থেকেই তোমার গানের জায়গাটা, এবং আজকে যে বাংলা খেয়ালের থেকে বেশি আধুনিক গান তো আমার মনে হয় না, মানে উনি যেটা করছেন সেটা আমার সুমনদা কিন্তু থেমে থাকছে না, জার্নিটা একটা অদ্ভুত জার্নি চলছে। মানে উনি ভোটে দাঁড়িয়ে 34 বছরের, মানে যে ব্রাহ্মণ সরকার ডিস্ট্রিক্ট যাদবপুর থেকে, উনি সেটাকে অক্লেশে হারিয়ে দিলেন। ওখানে উনি দাঁড়িয়ে গেলেন একটা তৃণমূলে, জিতে গেলেন। ছবিটা অ্যান্ড্রুজ কলেজের সামনে চেয়ার পেতে যখন ভোটের রেজাল্ট হচ্ছে তখন উনি ঘুমোচ্ছেন। হ্যাঁ নিশ্চয়ই দুনিয়া আর কি, মানে ব্যাপারটা
উনি ডিরেকশন দিয়েছেন, শর্ট ফিল্ম করেছেন, উনি মানে করেছেন একটা বর্ণময় জীবন, মানে একটা ম্যাডামের নয়, একটা বর্ণময় জীবন, একটা জার্নি, একটা চলছে, একটা লোক থেমে নেই, চলছে চলছে। কিন্তু এই একটা অদ্ভুত মানে পোলারাইজেশন হয়েছে ওনাকে নিয়ে। একদল ওনার ট্যালেন্ট নিয়ে আত্মহারা, আর একদল ওনার সম্পর্কে যা যা লেখা লিখে যাচ্ছে, যত রকমের নেগেটিভ কমেন্টস হতে পারে সেটা দিয়ে যাচ্ছে। ওই নিয়ে লিখছে, ওনার বিয়ে নিয়ে, হ্যাঁ, ওনার মহিলা সঙ্গ নিয়ে, সুমনের প্রেমে মেয়েরা বর্ণনা থেকে কার প্রেমে পড়বে, এ কি মুশকিলের কথা। হ্যাঁ, তো সুমন কেন মানে সুমনদাকে আমি সুমনদা তোমাকে ক্ষমা চেয়ে নিচ্ছি, সুমনদাকে বলা হচ্ছে ওমানাইজার না, মেয়েরা সুমনাইজার। সুমনদার প্রেমে প্রবণতা কারা পড়বে? সুমনদার কটা বিয়ে, সুমনদার কটা মহিলা সঙ্গ, সুমনদা কার দিকে আর চোখে তাকালেন, কাকে ফোনে কি বললেন, এই আলোচনা এই নিয়ে কিন্তু হচ্ছে। সুমনের ক্যারিয়ার কাউন্সেলিং করেন জানি না, মনে হয়। এবং সুমন যখন ভোটে দাঁড়ায় তখন মানে আমি বলবো যে তৎকালীন রাজনৈতিক দল, ক্ষমতাসীন রাজনৈতিক দল খুব তীব্র উৎসাহ করে লিফলেটে তার কার্টুন করে পেপারে পেপারে বিলি করেছিল, কিছু যায় এসছে বেরিয়ে গেছে। না, ইভেন জয় গোস্বামীর কথা বলছিলে, সুমন এবং জয় গোস্বামীর যে অনুষ্ঠানটা লাস্ট হয়েছে, আরেকটা হতে চলেছে, তারপর একটা হতে চলেছে। আমি বলছি ওই অনুষ্ঠানটায়, যে অনুষ্ঠানটা আমি ছিলাম, আমি ছিলাম, ছিলেন তো? ওটার এই হাফ টাইমে যখন হলো, তার আগ দিয়ে ওনার একটা সিডিও না, আচ্ছা যখন হাফ টাইমটা হলো তখন ওনার সম্পর্কে সাংঘাতিক রকমের পোস্টারিং হলো এর বাইরে, মনে আছে? সাংঘাতিক রকমের পোস্টারিং হলো। এই যে এইগুলো করা হয়েছে এবং লোকে যা খুশি বলে যাচ্ছে, এরকম ট্যালেন্ট কি নিয়ে বলছে, ওনার কিছু কথাবার্তা নিয়ে বলছে, ওনার কিছু ইয়ে নিয়ে বলছে, বেশ করছে। সুমনের না সবকিছু করা মানায়, সুমনের সাজে, এটা ঠিক। মানে ভাই তারপরে একটা শুভেন্দু মাইতি বলেছেন, ওকে নিয়ে এত কথা বলছে তো ওর মধ্যে দুটো লাইন লিখে ভাই দেখাও তারপরে বলো। তাহলে সুমনের সাজে সবকিছু, সুমনের সাজে করে। কিন্তু সুমনদের মধ্যে একটা অদ্ভুত ছেলে মানুষ আছে। জিনিস হচ্ছে যে ওনার সমস্ত লেখা বা গান এগুলো লোকে না পড়েও তো কথা, যে রবীন্দ্রনাথের তালগাছ এক পায়ে দাঁড়িয়ে বাইরে, রবীন্দ্রনাথের সম্পর্কে হয় না, রবীন্দ্রনাথের বড় জামাতা চেয়ারের উপর পা তুলে, দুটো পা তুলে, কালকেই পড়ছিলাম আরেকবার করে রিয়েল রায় কি মানে যা মানে করেছেন ওনাকে। কিন্তু হয়েছে সুমনদার সম্পর্কে, তো সুমনদাকে নিয়ে কথা বলে কিন্তু এই জায়গাগুলি নিয়ে, তার কটা বিয়ে, তার কটা সম্পর্ক, সে কার দিকে তাকালো, কার দিকে সে দেখছে ভাবে তাকালো, সে কি বললো, আচ্ছা ঠিক আছে, এই নিয়ে মানে এই নিয়ে কথা, তার গান নিয়ে কথা বলে। এর জন্য কি সুমনদা কিছুটা হলেও, কবির সুমন কিছুটা হলেও রেসপন্সিবল নাকি? কবির সুমনের রেসপন্সিবিলিটি নিয়ে কেউ কেউ কাজ এই ধরনের কথা বলে না, সুমনদা না, কেউ যায় আসে না, যায় তো আসে না, কথা বলে। এবার সেই কথাকে আমি কিভাবে ধরবো, সেটা তো আমি কতটা আধুনিক বা আমি কতটা অনাধুনিক তার উপর নির্ভর করছে, আমার কতটা গ্রহণযোগ্যতা। আমার যত বেশি গ্রহণযোগ্যতা, আমার ভেতরে অ্যাকসেপ্টেবিলিটি থাকবে, আমি আধুনিক, যারা করছে তারা অনাধুনিক, এগুলো যারা করছে। অবশ্যই কতখানি আমি নিতে পারছি, কতটা নিতে পারছি, যে কোনো কিছু করতে গেলে একটা গ্রহণযোগ্যতা। আধুনিক সমকালীন হওয়া, আধুনিক হওয়া কিন্তু ঋতুপর্ণ বিষয়টা বারবার উনি বলেছেন, সমকালীন হওয়া, কন্টেম্পোরারি হওয়া, জিন্স পরা, শার্ট পরা, বড় বড় গুলি কপচানো, কথায় কথা ইংরেজি বলা, সমকালীন হওয়া, আধুনিক হওয়া এক জিনিস। রবীন্দ্রনাথ সারা জীবন আধুনিক আর কি। এই যে যারা এই ধরনের কাজগুলো করে, তারা অসম্ভব নিম্ন মেধার এবং অনাধুনিক মানুষ আর কি, তারা পারে না, তাদের গ্রহণযোগ্যতা আধুনিক নয়। এমনিতে বিএনপিসির যে চর্চাটা থাকে, তুমি লক্ষ্য করলে দেখবে যে তোমার চেয়ে বেশি ট্যালেন্টেড মানুষ বা তোমার চেয়ে উচ্চতায় যারা রয়েছে তারা তোমার টিএনপিসি করবে না, তোমার সমান অথবা তোমার নিচে যারা রয়েছে তারাই তোমার টিএনপিসিটা করবে। সমানও নয়, নিচে যারা আছে তারা বেশি। এর সুমনদাকে নিয়ে অনেকক্ষণ কথা হচ্ছে, কারণ অবভিয়াসলি মানে আমাদের দুজন মানুষ বসে আছে এবং দাস মানে খেতে এবং এই যে সুমনদার সঙ্গে আমার এই যে বন্ধুতা, আর সুমনদার সঙ্গে বন্ধুতার আগের আমি আর তারপরের আমি, এটা একটা বিস্তর ফারাক। অন্যরকম দেখার চোখ তৈরি হলো দুনিয়াকে আমার, অন্যরকম মন তৈরি হলো, অন্যরকম ভাবনা তৈরি হলো, এবং এইটা এখনো চলছে। আমার এক বন্ধু আছে, ও তারা টিভিতে কাজ করতো, ওর নাম হচ্ছে সন্দীপন। তো
আমি টিভিটার নামটা বলে ফেলে, এখন তো তারা টিভি নেই আশা করি, তখন ওদের মানে তারা টিভি যখন একটা টার্মাইলের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই সময় ওদের বোধহয় স্যালারি হয়নি কোনো দিন আর কি। তো সন্দীপন খুব ভেঙে পড়েছে। সন্দীপন বলছে যে অয়ন, আমি বসেছিলাম একটা ঘরে, তখন সুমনদা এসছে সে ঘরটাতে, এবং আসার পরে তুমি চেনো সন্দীপন? এবং আমার কাঁধে হাত দিয়ে বলেছিল দুটো শব্দ মাথায় রাখবে। দুটো শব্দ হচ্ছে, একটা হচ্ছে অপেক্ষা আর একটা হচ্ছে উপেক্ষা। এই দুটো শব্দ যদি জীবনে মাথায় রাখিস তাহলে দেখবি কোনো কিছুই তোকে ইয়ে করতে পারবে না। যত নেগেটিভ হবে উপেক্ষা কর, অ্যান্ড ওয়েট ফর দ্য রাইট ডে, অপেক্ষা কর। এই যে একটা ছোট্ট মানে দেখুন জীবন দর্শন না এক একজন এক একভাবে তাকে ট্রান্সলেট করে। যারা ধরুন প্রবলভাবে সুমন বিরোধী মানুষ, কোনো না কোনো কারণে হয়তো তাদের সাথে বিরোধিতা আছে, কিন্তু এই যে এক্সপ্লেনেশনটা এটা কিন্তু ইউনিভার্সাল, এটা সবার কাছে অ্যাকসেপ্টেড। এখানে আমরা যে আলোচনা করছি এটা কিন্তু আলোচনা করছি আমরা, হ্যাঁ সবাই না পেছনে বলে, কেউ একটু সুমনদার সামনে গিয়ে বলে আচ্ছা আপনি খুব খারাপ বলুন তো দেখি, সব ক্ষমতাই নেই করে। তাহলে সেই যে যে সমালোচনা বা আলোচনা পেছনে হয়, যে আমি বলবো যে কদর্থক আলোচনা পেছনে হয়, সেটা গুরুত্ব দিয়ে লাভ নেই। ও উপেক্ষা করবে, সুমনদার মতো উপেক্ষা করতে কেউ পারে না। এবং ওনার গানের লাইনগুলো এই যে আমি না সুমনদাকে কি করতাম, আলাপ মানে বন্ধুত্ব হওয়ার পরে না আমি সুমনদাকে আমি খুব জ্বালিয়েছি সুমনদাকে। সুমনদা আমাকে একটা সময় একদিন একটা অনুষ্ঠান মঞ্চে আমাকে ফলভক্তি লোকেশনে বলেছিল, এই হচ্ছে পারমিতা মুন্সি, আমাকে এত জ্বালিয়েছে, সিপিআইএমও আমাকে এত জ্বালায়নি। আমার মাথায় আছে, আমি তখন কোন ক্লাসে পড়ি জানি না, মনে পড়ছে না, 10-11 পড়ি বোধহয়। আমি না আমার একটা ওই আগেকার দিনের শোকেস থাকতো না, তার একটা কুঠুরি, মানে সবই কাঁচে কিন্তু ওই একটা কুঠুরির মতো ছোট্ট একটা স্কোয়ার বক্স ছিল আর কি। ওটা খুললে আমার সমস্ত সম্পত্তির মধ্যে রাখা থাকতো, বিভিন্ন লেখা জোখা এসব। ওই পাল্লাটার উল্টো দিকে সুমন একটা ছবি আছে, ওটা আমার কাছেই আছে। সেটা হচ্ছে একটা র্যাঙ্গারের শার্ট পরা, গিটার নিয়ে, একটা সাধারণ ছবি কিন্তু অসাধারণ ছবি আর কি। তার তলায় আমি লিখেছিলাম আবেগের কোনো অভিধান। এই যে অরুণ মিত্রর ওপরে লেখা গানটার একটা লাইন, আবেগের কোনো অভিধান নেই, দিস ওয়ার অল আই ওপেনার্স। আমি আজকে একটু বলছি, হ্যাঁ অয়নের বাক্স তো অয়নের কথা সহ্য করবে একটু। সেটা হচ্ছে যে এই যে আমি ছবি তুলি, আমি আগে প্রচুর ছবি তুলতাম, প্রচুর তুলেছি, 90 সাল থেকে ছবি তুলছি, হাতে ক্যামেরা পাওয়ার সময় থেকে। আর এই যে এই ফিশ ফ্রাইটা খাচ্ছি, এইরকম মোটা অ্যাকচুয়াল ভেটকির ফিশ ফ্রাই বহুদিন বাদে খাচ্ছি। হ্যাঁ যাই হোক, ছবি তোলার প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে তখন মনে হতো কি যে একটু ছবি তুলছি, দিব্যি তুলছি, প্রত্যেকের যেরকম হয় আর কি। এটা পিক্সিকার খুব সুন্দর দেখিয়েছিলেন, ব্যাঞ্জো লেসন বলে ওনার একটা ছোট্ট রেকর্ডিং আছে, তাতে উনি দেখাচ্ছিলেন যে একটা মানুষ হাতে ব্যাঞ্জো পাওয়ার পরে প্রথম 6 মাস কিভাবে বাজায়, তার 1 বছর হয়ে গেলে কি তার কি মনের বৃদ্ধি হয়, সেভাবে যেটা তো সহজ জিনিস এভাবেই তো বাজাচ্ছে। তার 3 বছর বাদে সে কিভাবে বাজায় এবং কিভাবে, এই যে এভলিউশনটা, এটা পিক্সিকার খুব সুন্দর, দেখবেন আপনারা সার্চ করলে দেখতে পাবেন। হ্যাঁ তো আমি তখন ভাবতাম যে এত ছবি তুলছি, আমি দুম করে ইউএস চলে যাই 2007 সালে। আমেরিকাতে গিয়ে আমি একটা বাটারফ্লাই হাউস বলে একটা হাউসে ঢুকি, তো সেখানে নানান প্রজাতির বাটারফ্লাই, শুধু মানে শয়ে শয়ে প্রজাপতি উঠছে, এবং প্রত্যেকটা প্রজাপতির কাউন্ট বাইরে থেকে রাখা হচ্ছে ল্যাপটপে, তার একটা ইনভেন্টরি মেনটেন করা। অসাধারণ। ভেতরে না সব এই বাংলা, আমাদের পশ্চিমবাংলার গাছগুলো, জবা গাছ, কলা গাছ, এইসব পোতা রয়েছে, ঠিক আছে। মানে আমি যদি একটা ছবিও তুলতে যে নাকের উপরে সে একটা বাটারফ্লাই বসে পড়লো, ক্যামেরার উপরে সে একটা বাটারফ্লাই বসে পড়লো। আমি সন্দীপন প্ল্যানও করেছিলাম যে পুরুলিয়া একটা বাটারফ্লাই হাউস বানাবো, অসুস্থ হয়ে পড়লো। যাই হোক, তো আমি না ওই দিন প্রথম দেখলাম যে উপর থেকে আলো আসছে, কত প্রজাপতি উঠছে, তো তাদের ছায়া দেখলাম। আমরা একটা লাইন মাথায় আসি, রিচিং আউট বলে সুমনদার অ্যালবামটা আছে না, তো ওখানে লাইন আছে, মানে তারা করেছে, সেটা হচ্ছে দ্য শ্যাডো অফ আ বাটারফ্লাই, শ্যাডো অফ আ বাটারফ্লাই। এই যে শ্যাডো অফ আ বাটারফ্লাই, কিন্তু বলছিল তাৎক্ষণিক কিছু মোড় ঘুরিয়ে দেয়। আমি সেদিন বুঝলাম যে ফটোগ্রাফিটা করতে গেলে ফটোগ্রাফ আর ফটোগ্রাফির মধ্যে তফাৎটা কি।
ওই প্রজাপতির ছায়া যদি আমি তুলতে পারি, প্রজাপতির ছবি তো হাজার হাজার আছে, প্রজাপতির ছায়া ছবি তোলা কি আছে? সেদিন আমি ফটোগ্রাফিটা সম্পর্কে ওয়াকিবহাল হয়েছি। সুমনদা আমাদের মানে আই ওপেনার সবাই আই ওপেনার সুমনদা মানে যেতে সুমনদাকে আমি জিজ্ঞেস করতাম যে তুমি, আমি অতর্কিতেই আকাশ হানলো বিদ্যুৎময় আলোক চিত্র, নতুন একটা কবিতা পড়তে উঠে দাঁড়াতে অরুণ মিত্র। হ্যাঁ, এটার সাথে এই যে উনি এটাকে ডেসক্রাইব করলেন, অতর্কিতেই আকাশ হানলো বিদ্যুৎময় আলোক চিত্র, এর সাথে আমি রিলেট করি ওই যে রামকৃষ্ণদেব তার বালক অবস্থায় যখন গড় পড়ে যাচ্ছে কালো মেঘের মধ্যে দিয়ে উনি মূর্ছা যাচ্ছে, ওটাকে রিলেট করি। সবটা মিলে তুমি তো বলেন তোমাকে চাই আসলে কি, তোমাকে চাই উনি বলুন। ওরা তো সুন্দরীয় নিরীক্ষা অসম্ভব পর্যায়ে, এত পণ্ডিত মানুষ উনি, মানে সত্যি তাই। এবং সুমনদাকে আমি জিজ্ঞেস করতাম, আচ্ছা মানে তখন তো অনেকটাই ছোট, মানে এতে প্রায় সুমনদার সঙ্গে আমার হয়ে গেল 20 বছরের বন্ধুত্ব। তো 20 বছর আগে আমার বয়স সুমনদাকে আমি জিজ্ঞেস করতাম এই গানটা কি করে লিখলে, এই গানটা কি করে লিখলে, আচ্ছা এইটা কি লেখা যায়, এই লাইনটা সম্পর্কে কিভাবে লিখলেন? সুমনদা একদিন উত্তর একদিন খুব রেগে গিয়ে বলে আমি কোনো গান লিখিনি, তুই আমাকে রেহাই দে, আমি কোনো গান লিখিনি। তো একটা অদ্ভুত মিষ্টি সম্পর্ক সুমনদার সঙ্গে আমার আর কি। ওই যে বাঁহাতে চটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা, এটা যে একটা গানের লাইন হতে পারে কেউ ভাবেইনি, আনছেন কি করে এই লাইনটা, বাঁহাতে চটের ব্যাগ ভারী। আমার মনে হয় এইটারই একটা রেভলিউশন আছে এই গানের প্রথম এই লাইনটাতে। দেখো আমি একটু বলছি যে চৈতন্য রেনেসাঁস যদি হয়, রবীন্দ্র জাগরণ যদি হয়, সুমন রেনেসাঁসও একটা বটে। এটা এখন লোকে বলছে না, হয়তো পরে গিয়ে বলবে। সুমন একটা বিপ্লবের নাম। বিরোধিতাও করে, রবীন্দ্রনাথের বিরোধী নেই, বিবেকানন্দের বিরোধী ছিল। কিছু হয় তো সেটাই এই একদমই তাই। এবং এইটাই করতে করতে আমি যখন কাজ করছি, চিত্রনাট্যের কাজ করছি সুমনদার সঙ্গে, তখন মানে ইয়ে হচ্ছে, এবার চিত্রনাট্যকার হিসেবে কাজ করছি ইন্ডাস্ট্রিতে। করতে করতে আমি লীনাদির সঙ্গে কাজ করেছি, লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। অসংখ্য স্টলওয়ার্ড রাইটার কি সংলাপ দেখলে বোঝাই যায় না যে সাধারণ যে কোনো বড় গুণী মানুষের মধ্যেই কোনো হামবড়া থাকতে আচরণ দিয়ে প্রকাশ করতে হয় না, যে আমি যারা বলে না যে মানে কাকু বল লাভায় না ছোটি লাভায় করে, যে কোনো বড় মানুষকেই তা আচরণ দিয়ে পূরণ করার কিছু নেই। সে খুবই মানে খুবই ডাউন টু আর্থ, খুবই একটা অন্যরকম মানুষ তিনি। তো লীনাদির সঙ্গে লিখছি, করছি করে আমি তখন আমার জীবনে টেলিভিশন সিরিয়াল লেখায় দুজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, দুজনই মহিলা অদ্ভুতভাবে। লীনা গঙ্গোপাধ্যায় তো বটেই, ওনাকে আমি আমার মানে টেলিভিশন সিরিয়ালের গুরু জায়গা দিই। হ্যাঁ, এবং শামলা দত্ত। আমার যে টেলিভিশন সিরিয়ালটা সেকেন্ড ফেজ শুরু হয় সেটা শামলা দত্তর হাত ধরে, তো সেই জায়গাটা। তো যাই আমি কাজ করছি, করতে করতে ওই যা হয় না, আমরা তো প্রেমিক মানুষ, প্রেমে পড়ি, প্রেমে পড়ি। তো সুমনদার ভাষায় দড়াম করে বলে সুমনদার করে লাজে গবরে প্রেম আর কি, মানে ওরে লাজে গবরে প্রেম আমার হয়। কিন্তু স্টলওয়ার্ড একজন মানুষ, আমি নামের গোপনীয়তা রক্ষা করছি করে মানুষ, তিনি ফিল্ম মেকার, তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন প্রথম ছবি দিয়ে, তাকে নিয়ে খুব হই কলকাতায়। তার সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্ব, যেটাকে হয়তো আমি মনে করতাম যে একটা মোর দ্যান ফ্রেন্ডশিপ একটা কিছু করে। তো সেখানে তারপরে তার একটা অন্য ভার্সন আমি দেখলাম যখন আমার আই ওয়াশটা ক্লিয়ার হলো, আই ওপেন হলো, তার একটা অন্য চেহারা আমি দেখলাম। এবং সেখান থেকে একটা অদ্ভুত ভাষায় প্রত্যাখ্যান ছিল, যে ভাষাটাকে সে যেরকম মানুষ তার সঙ্গে মেলানো যায় না, প্রত্যাখ্যান ছিল। তো হ্যাঁ, এটা একটা ধাক্কা। এই যে এটা কিন্তু কিছুই না, মানে চারটে কথা। এতে কি হলো, আমি ভাবলাম যে আমাকে এবার সিনেমা পরিচালনা করতে হবে। ভাবলাম এর আগে আমি প্রযোজক দিয়েছি, অনেককে আমার বন্ধু রেশমি মিত্রকে আমি প্রযোজক দিয়েছি, দ্রোণকে দিয়েছি, অনেকে প্রযোজক আসতে পরিচালনার কথা ভাবিও নি। আমাদের জেদ চলে গেল, এবং যখনই না যা যা ভেবেছি কেমন যেন প্ল্যাটারে সাজিয়ে আমার সামনে চলে এসেছে অদ্ভুতভাবে। আচ্ছা, হ্যাঁ, একটা যোগাযোগ এলো
তারা একটা কাজ আমাকে দিয়ে করলো, ডিজিটাল ফিল্ম মুনলাইট সোনাটা একদম প্রথম কাজ আমার। ওটাকে আমি একটু ডিজনই করি আর কি, কিন্তু ওটা আছে বঙ্গ টিভিতে বাংলাদেশে। আমি দেখলাম রিসেন্ট প্রায় 95-টির ওপরে ভিউ হয়েছে চ্যানেল। হ্যাঁ, বছর চারেক আগে ওরা আপলোড করেছিল। তো ওই কাজটা আমি করলাম, আমার একটা কনফিডেন্স তৈরি হলো। আমি তো পড়াশোনাটা করেছি, আমি কাজটা ডিরেকশনের কাজ করে, আমি তো টেকনিক্যালি কাজটা জানি, পড়াশোনা করেছি, সিনেমা, সারা পৃথিবীর সিনেমা দেখেছি, আমি করেছি, দেখছি। তো একটা ইয়ে আছে, মাস্টার্স কোর্স দিয়েছে, মানে যেটাকে কাশুন্দি বলি, এর কারণে লাগছেও না, এর মধ্যেটাকে এটা অন্য কিছু বোঝায়, অন্য কিছু মেশানো। এবার হ্যাঁ, এটা একটা ফিউশন তৈরি করেছে, যেটা অদ্ভুত খেতে, মানে শুধু ঝাঁঝ নয়, তার সাথে একটা টক টক ফ্লেভার, খুব সুন্দর। ক্যালকাটা টি খেয়ে দেখবেন, ফিশ ফ্রাই এসে খাবে, ফিশ ফ্রাই, অনলি ফিশ ফ্রাই এর জন্য কিছু আছে, এদের অনেক কিছু আছে, খুব ভালো এদের, এদের ব্রেকফাস্ট প্ল্যাটারটা খুব ভালো। আমি খাইনি একটাও, আমি এটা খাচ্ছি এবং সত্যিকারের ভালো খেতে। বল। তো ওটা আমি দিলাম, করলাম। তারপরে আমার তৎকালীনভাবে আমার বিয়ে হয়। আর ডিরেক্টর সুদীপ ভট্টাচার্য, আর ডিরেক্টর সুদীপ ভট্টাচার্যের সঙ্গে বিয়ে হয়, এবং আমার সঙ্গে চিরঞ্জিত দার যোগাযোগ হয়। বিয়ের আগে এখানে চিরঞ্জিত দার কাছে আমাকে এক বন্ধু নিয়ে গেছিল, আমি করে যেতে চাইছিলাম। আমি তখন প্রথম ছবি হিসেবে করবো ভেবেছিলাম সিনেমাটা, সেখানে ফ্যান বকের অল্টারিতে উঠে নিয়ে কাজ করার কথা ছিল। তো আমার সেই বন্ধু বললো, উনি তো একজন পেন্টার, তো তোকে শেখাতে হবে না, আমি অসীম কাপুরের ছবিগুলো ব্যবহার করবো কথা হয়েছিল, প্রাইস সিরিজটা। তো অসীম কাপুর মেন্টার থাকবেন, ওনার হাত হাত করে ইউজ করবো, এটা ভেবেছিলাম ডামি হিসেবে। না, উনিও পেন্টার, চিরঞ্জিত চক্রবর্তী। তখন তো চিরঞ্জিত চক্রবর্তীর আমরা কি দেখেছি, আমরা প্রতিকার দেখেছি, বেদের বেজস্তা দেখেছি, বসতির মেয়েরা দেখেছি, এসব দেখেছি। তো হ্যাঁ, দেখেছিলাম, দেখেছি। তখন আমি যেভাবে সিনেমা বানাবো ভাবছি, তখন আমি যেভাবে সিনেমা বানাবো ভাবছি, কেউ মানুষের জন্য যাচ্ছে না, সঙ্গে জোর করেই নিয়ে গেল। কি আছে, তাহলে যাই 10 মিনিটের, তাহলে নিয়ে হবে। ওটা 6 ঘন্টার কনভারসেশন হয়। আচ্ছা, হ্যাঁ, এবং চিরঞ্জিতের সাথে তো অদ্ভুত বন্ধুত্ব হয়ে যায়। 6 ঘন্টা কথা বলার সুযোগ? উনি একটা অদ্ভুত, মানে ওনার আর একটা বর্ণময় মানুষের, তিনি পেন্টিং করেন, অভিনয় করেন, গান করেন, ওনার একটা বৈজ্ঞানিক গবেষণার দিক আছে। হ্যাঁ, মাধ্যাকর্ষণকে যেটা অস্বীকার করে, যেটা একটা অপরাধ এনার্জি তৈরি করে, এক কথায় বলতে গেলে শুট করলাম ওই ফ্লোরটাতে, কিন্তু চাকাটা দেখা হলো না আমার, সেটাই আরেকদিন গিয়ে দেখতে হবে। হ্যাঁ, ওই 6 ঘন্টা, হ্যাঁ, একটা কনভারসেশন প্রথম দিনে। তারপর উনি আমার বন্ধু হয়ে গেলেন। ওনার সঙ্গে আমার একটা অদ্ভুত, মানে অসম বন্ধুত্ব রয়েছে করে। তো 4টে কাজ আমি একসঙ্গে করে ফেললাম, কোনোটায় আমি স্ক্রিপ্ট করলাম, কোনোটা ডিরেকশন দিলাম, কোনোটায় 4টে কাজ আমাদের একসঙ্গে হয়ে গেল। দুটো তো সিনেমা ফিচার ফিল্মের উনি আমার ইয়ে হলেন আর কি। তো হিরো হলেন। এই করতে এইভাবে দুটো ফিল্ম হচ্ছে গুহামানব আর যে নতুন ছবিটা আসছে হেমা মালিনী, ওটাতেও তো লাস্ট টাইমে ছিল না? লাস্ট টাইমে উনি ছিলেন, ওটা ওনার প্রথম শর্ট ফিল্ম। প্রথম না, ওনার একমাত্র শর্ট ফিল্ম চিরঞ্জিত চক্রবর্তী, লাস্ট টাইম। আমি বললাম, আপনি করবেন? তখন উনি বললেন, হ্যাঁ করবো, তোমার সঙ্গে কাজ হয়ে ভাবছি না, তোমার একটু বলটা গড়ানো দরকার। তো উনি করলেন, করে সার্চ করে ফেলুন ইউটিউবে লাস্ট টাইম। দা লাস্ট টাইম আছে। লাস্ট টাইম অনেকগুলো ফেস্টিভ্যালে গেছে, মানে পাম ফিল্ম ফেস্টিভ্যাল, স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে, প্রচুর ফেস্টিভ্যালে গেছে লাস্ট টাইম করে। এখনো লাস্ট টাইম বিভিন্ন ফেস্টিভ্যালগুলো দেখাতে চায়। ছোট্ট করে বলছি, যেহেতু আমরা কলকাতায়, আমরা ট্রাম চলে যাওয়ার সম্পর্কে তোমার ইয়ে কি? ট্রামে ফাট করে তুলে দিই, আমার খুব খারাপ লাগা আছে। আমি না মাঝে মাঝে ট্রামে করে ঘুরতে বেরোতাম। লাস্ট টাইমের কনসেপ্টটা আমার এসছে, একদিন ওই আমার সাথে কিছু পাচ্ছিলাম না, আসার জন্য তখন আর গাড়ি ছিল না। ওই আমার সাথে থেকে টালিগঞ্জ গুমটিতে ঢুকতে আমার কাছে লাস্ট টাইম গল্পটা চলে এসেছিল। আচ্ছা, করে আমার খুব খারাপ। মাঝে মাঝে আমি ভোরে ট্রাম ধরে বেরিয়ে করতাম, অন্য আমি আছে যে আমার মধ্যে, এটা আমাকে খুব পছন্দ করতো। সে খারাপ লাগা একটা আছে ভীষণ, মানে কলকাতার যে আমরা কেউ কিছু বললাম না, আমাকে কিছু কেউ বললাম না, কিন্তু আমরা অদ্ভুত মেনে নিতে শিখি। অদ্ভুত একের পর, মানে ট্রামটা উইথড্র করছে, দিস আ পাবলিক ট্রান্সপোর্ট। আমি কারোর সমালোচনা করছি না, কিন্তু এর সাথে তো অনেক কিছু সেন্টিমেন্ট জড়িত। হ্যাঁ, তাতে এবং ট্রাম তুলে নেওয়াতে যে প্রচুর জোরে জোরে রাজধানী এক্সপ্রেসের মতো গাড়ি যাচ্ছে তাও নয়, বন্দে ভারতের মতো গাড়ি যাচ্ছে তাও তো নয়। ট্রামটা ফাট করে উজ্জ্ব করে আমরা না মেনে নিতে শিখেছি। নগর জীবনে অনেক কিছু মেনে নিতে শিখেছি, ব্যক্তি জীবনেও অনেক কিছু মেনে নিতে শিখেছি। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমাদের কোথায় কেউ যদি ঠাস করে চড় মেরে যে আমাদের চুপ করে থাকবো, মানে এরকম একটা জায়গায় মেনে নেওয়ার জায়গায় চলে গেছি আর কি। যায় আসছে না আমাদের, হ্যাঁ, দিন গেল মেনে নিতে, মানে ওই জায়গাটায় চলে এসেছি আমরা, মানে অদ্ভুত একটা আপোষের চলে এসেছি, ভীষণভাবে আপোষে চলে এসেছি। যদিও আমরা ভেতরে ভেতরে তোমরা বলি আমাকে না আমার আপোষ কিনছো তুমি,
একটা আপোষ করে নিচ্ছি, আর কিছু করার নেই। মানে ইউ ক্যানট ডু না, মানে যখন একজন এই যে আমি একটু অন্য প্রসঙ্গে আমরা আলোচনা করছি, এই যে মানুষ কিছু হলেই একটা মিম বানিয়ে ছেড়ে দিচ্ছে, কোনো লিডার্সদের সম্পর্কে মিম বানিয়েছে, আমরা না এনাদের পাওয়ার সম্পর্কে জানি না। একটা জনগণ যখন ভোট দিয়ে পাওয়ার দেয় কাউকে, সেটা যে কি সাংঘাতিক হতে পারে তার কিছুই বলা যায় না তখন। হ্যাঁ, মানে আমার পছন্দ অপছন্দ ডাজন্ট ম্যাটার মোস্ট অফ দ্য টাইমস। তো আমাদের মেনে নিতে হবে মানে সবকিছু, সেটা যারাতেই পাওয়া যায়। আজকে এই পার্টিটাতে কালো পার্টিটাতে যারাতেই পাওয়া যায়। পাওয়ার জিনিসটা খুব ভয়ঙ্কর, পাওয়ার জিনিসটা ভীষণ ভয়ঙ্কর। যে রঙিনই হোক ভয়ানক। আমি ভয়ানক সুন্দর কিছুই বলবো না, কেননা ট্রাম্প তুলে নেওয়ার হয়তো নিশ্চয়ই নিজের মতো করে একটা যুক্তি আছে, কিন্তু সেই যুক্তিটা আবেগকে ভীষণ ধাক্কা দেয়। পাল্টা যুক্তিও আছে, কিন্তু আবেগকে ভীষণভাবে ধাক্কা দেয়। আপনাদের কাছে ভীষণভাবে বলছি, যদি কেউ দেখে থাকেন সংযুক্ত অথরিটির মানুষরা, আরেকবার দেখুন না যদি ট্রাম্পগুলোকে ফিরিয়ে আনা যায়, আরেকবার ওই ঘন্টার শব্দটা ঘর ঘর করে চলার শব্দ। হ্যাঁ বল, তুমি যেটা বলছি। তো লাস্ট টার্ম করার পর আমি ওর লাস্ট টার্মের তিনি প্রয়োজন ছিলেন, তিনি আমার সঙ্গে পূর্ণদৈর্ঘ্য ছবি করতে চাইলেন, আমি প্রস্তাব দিলাম, তিনি করতে চাইলেন। সেই সিনেমাটা চট করে মাথায় এলো, গুহা মানব নিয়ে আমি করবো। যখন করেছিলাম তখন এটা সিনেমা হলে ভালো হয়, তখন তো আমি যখন করেছিলাম সিনেমাগুলো ভাবিনি, আমি ভাবলাম যে এটা নিয়ে করলে ভালো হয়। তার আগে মানে ডেবিউ, আমি অনেক পরিচালকের ডেবিউ ফিল্ম লিখেছি আমি করে। তো যেমন সত্যজিৎ সেনের মাইকেল লিখেছি, দেবানী কুণ্ডু লিখেছি, এরকম গভীর, সেগুলো কমার্শিয়াল, মানে বাণিজ্যিক প্যাটার্নের। গুহামানবটা একটা অন্যরকমের গল্প, যেখানে ছেলের বউ তার ইরোটিক ফ্যান্টাসিতে কল্পনা করছে তার শ্বশুরমশাইকে আর কি। এর মধ্যে কোনো অন্যায় নেই, বাপ নেই, ভালোবাসার মধ্যে কোনো অন্যায় নেই। এবং গিয়ে প্রশ্ন করছে শ্বশুরমশাই থেকে, এক জীবনে একই সঙ্গে দুজন মানুষকে ভালোবাসা যায় না। আচ্ছা, ভালোবাসা কি সামাজিক? ভালোবাসা সামাজিক, অসামাজিক। ভালোবাসা কি বলতো? ভালোবাসা সেটাই বলছি, আমি সেটাই বলছি, কেউ দেখেনি তো। হ্যাঁ, ভালোবাসা কি? তার সমাজে কারোর ভালোবাসা বললে, আমি জানি না এক্স্যাক্টলি, সমাজে ভালোবাসা হলে সমাজ আগে রেডি করে ওঠে। ভালোবাসা ওটা একটা সমাজের ধরন, সমাজ বিষয়টার একটা ধরন, যে কিছুদিন যেটা আমার সঙ্গে আমার পছন্দ অপছন্দের সঙ্গে মিলছে না, তাতেই বেড়ে করবো আর কি করে। কিন্তু যদি ভালোবাসা সত্যিকারের হয়, সেই ভালোবাসা সামাজিকতা, অসামাজিকতা, বৈধতা, অবৈধতা কোনো কিছুর ধার ধারে না, কারণ সে তো সমাজ সম্পর্কে তার আইডিয়া নেই। জয়সূর্যের কবিতা আছে, কলঙ্ক আমি কাজলের সঙ্গে থাকি, কাজল আমাকে বলে তার কথা, কলঙ্ক আমি দিয়ে দিতে যাওয়া বাকি বুঝি না অবৈধতা। তো সমাজ ভালোবাসা তোয়াক্কা কর, ভালোবাসা পরোয়াহীন, বেপরোয়া। হ্যাঁ, জোয়ার নেশা, মিনে ব্যাপারটা ভালোবাসার মধ্যে নেই। যাদের ভালোবাসা মিনে ব্যাপারে যায়, আমি বলে সলিড বলবো, এটা আমার ব্যক্তিগত মত, এটা বোধ হয় কোনো ভয় ভালোবাসা নয়, সেটা অন্য কিছু আর কি করে। তো এইখানে বিয়ে করা মানে ভালোবাসতে হবে, চাপিয়ে দেওয়া নাকি? মানে সকল সামাজিক বিয়ে পত্রিকা দেখে হবে। হ্যাঁ, চাপিয়ে দিতে হবে। হ্যাঁ, চাপিয়ে দিতে হবে। আর অভ্যাস ভালোবাসতে হবে, কিন্তু না হলে কিন্তু যাবে না। একসঙ্গে থাকার অভ্যাস তৈরি হয়ে যায় ইয়ে করে। মানে কি সমাজ বিয়ে দেয় কেন? যে তোমাদেরই ভালোবাসতে হবে। হ্যাঁ, তার জন্য তো কি মানুষ করে। আচ্ছা, আর যে কোনো মানে যে কোনো মানে প্রেমে যদি বিয়ে হয়, তাহলে সে অসফল প্রেম। সেই প্রেমটা সফল প্রেম আজ অব্দি বিয়ে অব্দি গেছে। এই যে উদাহরণ আমাদের মানে রোমিও জুলিয়েট, এই জিনিসের মানে দৃষ্টান্তমূলক প্রেম, এগুলো তো গেছে না, বিয়ে অব্দি করো, অমৃতা গেছে তো জানি তো না। মানে বিয়েটা অনেক রেলগাড়ির মতো না, সমাজটা অনেক রেলগাড়ি, ট্র্যাক পাতা আছে, তুমি কিন্তু স্টিয়ারিং এক্সিকিউট করতে পারবে না, কিন্তু মানে রেলগাড়িতে চড়ার মজা আছে, ডেফিনেটলি আছে। স্টেশন একটার পর একটা স্টেশন যাবে, প্রথমে বিয়ে হবে, তারপর ছেলে মেয়ে হবে, তারপর ছেলে মেয়ে বিয়ে হবে, একটা করে স্টেশন পেরোতে যাবে। যে গাড়িতে চড়ার মজা, মার্সিডিজ বেঞ্জ, হ্যাঁ, একটা যে চড়বো, বা একটা ধরা যাক ল্যাম্বরগিনি চড়বো, কি আমাদের সুন্দর একটা মাহিন্দ্রার গাড়ি চড়বো, কি ব্রিজা চড়বো, মারুতি, তার মজাটা আবার অন্যরকম। সেটা বোধ হয় প্রেমের ভালো ডেফিনেশন, যেদিকে খুশি যাও।
হ্যাঁ মানে যেদিকে বিয়ে হয়ে যাওয়া প্রেমে রোমাঞ্চ থাকে, অনেকের থাকে, রোমাঞ্চটাকে মরে দিতে গেলে যাওয়া যাবে না। চাল ডাল তেল নুনের এমনিকে সে ঢুকে গেলে জিনিসটা মুশকিল হয়ে যায় আর কি, ওটা একটা ব্যাপার হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমরা নানা রকম আলোচনায় রয়েছে বন্ধুরা। আজকে পারমিতার সাথে আড্ডা দিচ্ছি। পারমিতা মুন্সি উঠে আসা, নতুন ভাবে উঠে আসা চলচ্চিত্র পরিচালক এবং একই সাথে কবি। ওর 3-4টে বই অলরেডি প্রকাশিত হয়েছে। চিত্রনাট্যকার, ওটা আমার পেশা। আচ্ছা, চিত্রনাট্যকার, সাথে চিত্রনাট্যকার, কমা 4টে সুন্দর সুন্দর কবিতার বই ওর প্রকাশিত হয়েছে। একটা আনন্দবাজার থেকে, আনন্দ পাবলিশার্স থেকে, আর একটা হচ্ছে, আর বাকি 3টে হচ্ছে সপ্তর্ষি প্রকাশন, গুরুচণ্ডালী, ধানসিঁড়ি। 3টেই কিন্তু নামকরা প্রকাশনী সংস্থা। এবং এর জন্যই বলছি যে এই বই প্রকাশ করতে গেলে আমাকে যেরকম পৌলমিদি বলেছিলেন, পৌলমী সাহেব, আমি যখন আনন্দবাজারে লিখতাম একটা সময়, বলেছিলেন যে এই আনন্দবাজারের ইয়েতে যেতে গেলে 4টে টিক পেতে হয়, 4টে ডেস্ক ঘোরে আর কি, 4টে টিক। তো বই প্রকাশের ক্ষেত্রে ওটা একটা এডিটোরিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, ফলে মানে আমি আজকে হঠাৎ মনে হলো কবি হব বলে লিখে ফেললাম, আর 20-30 হাজার টাকা দিয়ে বই কিনে ফেললাম। ব্যাপারটা একদমই সেরকম নয়। সে বই দেখলে বোঝা যাবে। যেরকম আজকে আমার ইচ্ছে হলো টাকা জোগাড় করতে পেরেছে হয়তো একটা সিনেমা বানাবো, সেটাও কিন্তু নয়। সবই তো আমরা শিল্পী বলি সবাইকে। শিল্পীকে যদি বলা হয় শাপগ্রস্ত কিন্নর, কোনটা কিন্নরের উচ্চারণ আর কোনটা মিহি উচ্চারণ বোঝা যায়, বুঝে যাবে একদম। দর্শক পাঠক ডেফিনেটলি। আমরা ইয়েতে থাকি। তোমার সাথে সুদীপের বিয়ে হলো, তারপরে আমি গুহামানব সিনেমাটা করলাম। আমি সুন্দর কাছে গেলাম, সাহস করে যে বললাম যে আপনি আমাকে গুহামানবের রাইটটা দিন। বললাম কি প্রয়োজন আছে? হ্যাঁ। বললাম তুমি জানো যে গুহামানবটা না। তারপর আমাকে যেমন বললাম তুমি একটা ছোট মেয়ে, তখন আমার 10 বছর আগে, তোমার একটা ছোট মেয়ে, তুমি গুহামানব সিনেমা করতে চাইছো, প্রথম সিনেমা। বললাম না, আমার তো 35 বছর বয়স। তখন সেটা না, আমার তো অন্যায় হয়েছে তোমার বয়স নিয়ে কথা বলে। ঠিক আছে, আমি তোমাকে দিচ্ছি, তুমি কবি, আমাকে তুমি এটা করতে পারবে। বলে তুমি কি জানো এই গুহামানবের রাইট আমার থেকে ঋতু নিয়েছিল, তুমি কর্নেলের চরিত্র অফ দ্য করার কথা ছিল। আমি না, বললো যে হ্যাঁ, এবারে ঋতু নেই, ঋতুর রাইটটা ফ্রি হয়ে গেছে, আমি তোমাকে দিচ্ছি। তো আমি গুহামানব করলাম। গুহামানব আমার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছে, অন্যান্য বিভিন্ন জায়গায় ফেস্টিভ্যালে, পুরা ফিল্ম ফেস্টিভ্যালে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। মুম্বাই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, নাকাউতে গেছে, অনেকগুলো জায়গায় গেছে। তো আমার প্রথম ছবি প্রথম সিনেমা, দ্বিতীয় সিনেমার মধ্যে প্রায় 7 বছরের পার্থক্য। তার মাঝখানে আমি আবার টেলিভিশন চিত্রনাট্যে ঢুকে গেলাম আর কি। মানে এত বেশি ভাবে ঢুকে গেলাম, প্রায় এট এ টাইম আমি 5খানা টেলিভিশন সিরিয়ালের চিত্রনাট্য, মানে গল্প এবং চিত্রনাট্য লিখছি। সেগুলো কি ওই যে বলছি না ঈশ্বর বিশ্বাসের কথা। এই সিনেমাটা করার পর হঠাৎ করে একদিন আমার মানে হাতে দেখলাম আমাদের ইন্ডাস্ট্রিতে আনসার্টেন, ইন্ডাস্ট্রিকে পেশা করলে কাজ নেই। আমি ঈশ্বর বিশ্বাস করি, আমি হনুমানজিকে বিশ্বাস করি। তো আমি সিনেমা করার পর সাফল্য, আমি সিনেমায় টেলি সিনেমা ওয়ার্ক করলাম, ডেপুটি ডিরেক্টর। তারপর একদিন দেখলাম হঠাৎ করে আমার কাছে কাজ নেই, লেখার কাজ। এরকম হয় আমাদের ইন্ডাস্ট্রি, আনসার্টেন, আজ কাজ আছে তো কাল নেই। আমি তো ভীষণভাবে ঈশ্বর বিশ্বাসী এবং হনুমানজির বিশ্বাসী, মানে আজ নয় আমি আর কি। হনুমানজি 2010 সালে আজ তার রই করে পালন হচ্ছে। অত যখন রই করে যখন তাদের কথা কেউ শোনেনি, আমি 2006 আমার বাড়িতে গণেশজিকে প্রতিষ্ঠা করি, 2010 হনুমানজিকে একদিন করি। হনুমানজির সঙ্গে গণেশ ভগবানের সঙ্গে আমার অনেকটা কেমন একটা আত্মীয়তার সম্পর্ক। গণেশ ভগবানকে ভাই বলি, হনুমানজিকে দাদা বলি আর কি, রাখি পড়াই যাই ফোটা দিই। তো হনুমানজির সঙ্গে কথা বলি ওনাদের সঙ্গে। মা কালীর মন্দিরে আমি যাই, শনিবার করে চেষ্টা করি, আমার সঙ্গে মা কালীর কথা হয়, মানে সোল টু সোল কানেক্ট করার চেষ্টা করি। তো আমি তখন হনুমানজিকে বললাম, মানে এটা করে কোনো মানে অ্যাডেড অ্যাডভান্টেজ হয় তুমি যেটা বলছো? বিশ্বাস তো একটা বস্তু বটেই। বিশ্বাসটা আমাদের সবটাই তো মাথার মধ্যে, আমাদের সবটাই তো মস্তিষ্ক পরিচালিত। বিশ্বাস জিনিসটা তুমি যত করবে তত তোমার মধ্যে হবে। যদি আমি যুক্তির কথা, মানে এমন কিছু দেখেছো যে তুমি যেটা বলছো যে সোল টু সোল কানেক্ট করা, যে তোমার জীবনে একটা অদ্ভুত একটা ঘটনা? হ্যাঁ, কথা আমার হয়েছে। অদ্ভুত ঘটনা শুনি, অদ্ভুত ঘটনা করে। মানে যদি জ্যোতিষ শাস্ত্রের কথা বলি, আমি একটা করি, তুমি জ্যোতিষও বিশ্বাস করো? হ্যাঁ, আমি জ্যোতিষ, ভূত, প্রেত সব বিশ্বাস করি। ভূতেও বিশ্বাস করো? ভূতে তো আমি প্রচন্ড বিশ্বাস করি। ভূতের কিছু লিখি না আমি। ভূত দেখেছো? দেখিনি, কিন্তু আমার বাবা দরকারও নেই দেখে, আমার খুব অনুভব হয়েছে মাঝে মাঝে একবার। তো যাই হোক, আমি ঈশ্বরের যে মানে বিশ্বাসের যে জায়গাটা আমার, সেটা হচ্ছে মানে কি হয়, মানে
মানে জ্যোতিষের যে ব্যাপারটা আমি বলছিলাম, জ্যোতিষ নারী অ্যাস্ট্রোলজি বলে একটা অদ্ভুত জিনিস আছে। নারী একদম মানে দর্শনের বাইরে দিন নারী অ্যাস্ট্রোলজি, তামিল অ্যাস্ট্রোলজি, সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি। মানে যে সময় থেকে যাওয়া হয় সেই সময় থেকে লাস্ট অব্দি বলা হয়, যদি পাওয়া যায়, ওদের কিছু প্রসেস আছে, যদি খুশি পাওয়া যায় তাহলে বলা হয়। সেখানে সবটা বলে দেওয়া হয়। তো আমাকে বলে দিয়েছিল আমার কোন বয়সে বিয়ে, আমি জানতাম আমার বাবা কখন মারা যাবে, কোন বয়সে বিয়ে, কার সাথে বিয়ে, তাকে কেমন দেখতে হবে, তার কি, সেসব বলে দেওয়া হয়েছিল। আচ্ছা, তো আমরা শুধু যখন বিয়ে হয় তখন প্রত্যেকটা জিনিসই মিলে গেছে। মিলেছে? হ্যাঁ। আচ্ছা। চিরঞ্জিত দাকে, চিরঞ্জিত ছোট থেকে আমি প্রথম নারী অ্যাস্ট্রোলজির কথা বলি, উনি জান। তারপরে উনি ইন্ডাস্ট্রিতে সবার কথা বলেন, এখন ইন্ডাস্ট্রিতে সবাই বলে আমি তো চিরঞ্জিত দা বলেছেন, চিরঞ্জিত দা কে বলেছি জিজ্ঞেস করতে, এরকম একটা ব্যাপার করে। তো যাই হোক ইয়ে হয়। এবার এটা গেল জ্যোতিষের কথা। ঈশ্বরের কথা কি, আমার যে এই সময়টা কাজ নেই, আমি তখন হনুমানজিকে বলছি যে আমাকে কোনো কাজ দাও, আমি কঠিন পরিশ্রম করে কাজটা করবো, তোমার মান রাখবো। মা কালীকেও আমি বলছি। অপ্রত্যাশিত ভাবে আমি তখন মেসেজ লিখছি না, অপ্রত্যাশিত ভাবে তার মাসখানেকের মধ্যে আমার কাছে এসবিআই থেকে ফোন এলো সিরিয়াল লেখার জন্য। যে সিরিয়ালটা লেখার হলো সেটা আমি বন্ধ করে, আমি নাম বলতেই পারি, রানু করলে লটারি বলে একটা সিরিয়াল লেখার কথা হলো, গল্প লেখার। তার গল্পটা আমি লিখে উঠতে পারলাম না। তার বদলে সাহানা দত্ত আমাকে যে সিরিয়ালটা লিখতে দিলেন, নিশিতা কালার্স বাংলায়, সেই সিরিয়ালের প্রোটাগনিস্ট আসলে মা কালী। আচ্ছা, ঈশ্বর নেই, এবার তুমি কি করে বলবে আর কি, বলো তো দেখি। আচ্ছা, না ওই যে মানে যারা ঈশ্বরে বিশ্বাস করে না, আমি এখানে যা বলি না বেসিক্যালি আমার মত চট করে বলি না, হ্যাঁ আমার উল্টো মত থাকতে পারে, কিন্তু আমার যে ভিউয়ার্স যারা থাকেন, আমি তো মানে পয়সা দিয়ে মানে পেইড প্রমোশন করছি না এখন পর্যন্ত। হ্যাঁ, এখনো পর্যন্ত যে আপনারা দেখছেন যে কম সংখ্যায় সাবস্ক্রাইবার রয়েছে, তার একটাই কারণ, আপনারা সাবস্ক্রাইব করেননি, দেখেছেন হয়তো কিন্তু করেননি। সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা মানে আমার ভিউয়ার্স, যাদের সাথে আমার কথা হয়, যারা ফোন করেন, যারা কখনো কখনো ফেসবুকে জানিয়ে দেন আমাকে কিরকম লেগেছে, তারা নানান ধরনের কথা বলেন। আমি তাদের কথা বেশি করে এখানটাতে আমার মুখ দিয়ে বলাই আর কি অনেক সময়। ফলে একটুখানি দ্বিচারিতা করতে হয় কিছু কিছু বিষয়, এটা জেনে রাখবেন। কিন্তু যে অনুষ্ঠানটা করি এটা ওই যাকে বলে দিলসে, একদম অরিজিনাল ভিউ আপনারা দেখছেন। প্রথমের দিকে একটুখানি প্রমোশন দিয়েছে প্রথম দিকে, হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছে যে স্মল ইজ বিউটিফুল, let the channel grow the way it has been, and it will be what should I say, a very supportive action from your end if you kindly go and subscribe my channel and make it a successful journey. Okay, thank you so much. আমি পরবর্তী ইয়েতে চলে যাচ্ছি, পরবর্তী প্রসঙ্গে, কারণ একটা সাংঘাতিক ব্যাপার চলছে। ভগবানের বিশ্বাসী মানে যারা ভগবান বিশ্বাস করেন না, তারা বলেন কোইন্সিডেন্স বলে একটা কথা বলে ছেড়ে দেন, যা সবকটা ইনসিডেন্সই তাদের সাথে ঘটতে হবে, তা তো নয় ব্যাপার। আমার কাছে কোনো কিছু কোইন্সিডেন্স নয়, সবকিছু কার্যকারণ একটা থাকে। কোনো কিছু আমার তো মনে হয় আমি মানে যত এআই ইয়ে হচ্ছে মানে তত তো আমি শুনছি বলছে লোকজন যে আমরা কারো একটা তারা কন্ট্রোল আর কি। আমার তো সবসময় মনে হয় কারোর লেখা চিত্রাঙ্কে বাড়ি মানে মনে হচ্ছে আর কি। তো আমি তখন মানে এসডিএফ এর তখন নিষিদ্ধ লিখি যে প্রোটাগনিস্ট মা কালী, প্রথমে গল্প, তারপরে গল্প চিত্রাঙ্ক, তারপর আমি এসডিএফ এর টানা কাজ করি গুড্ডুগুড়িয়া এখানে। না এই সিরিয়ালটা তোমার কতগুলো এপিসোড ছিল? 452 এপিসোড। ওই একটা ফোন কল জেনারেট করে দিল তোমার পুরো। হ্যাঁ, এবং এটা 200 এপিসোডের মধ্যে বন্ধ হয়ে যায়, চ্যানেল বন্ধ করে দেয়। আচ্ছা, বলে যে এটা আমরা করব মানে এটা কন্টিনিউ করব না, আমাদের শেষ করে দিয়ে দেওয়ার কাজটা চলে। এটা আজও দৃষ্টান্ত মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এটাকে দৃষ্টান্ত ধরা হয় যে করবো না বলে, এবং তখন যখন করবো না বলে না গল্পটাকে গুটিয়ে দিই, তখন শেষ করে দিই, গল্প শেষ করে দিচ্ছি। তো সেটাকে ধরে মহাকালী
তারা বলেন যে ইট ইজ হ্যাপেনিং, আই এম নট ডুইং, ইট ইজ হ্যাপেনিং। একদম তো, যে লেখা সে আমি নই, কেন যে আমাকে দোষী করো, মানে এরকম আর কি। এক্স্যাক্টলি হয়ে যায় এটা, ইট হ্যাপেন। এই করতে করতে আমার জীবনে একটা মানে এইবার আবার আমার চলছে, আমার বাবা অসুস্থ হয়ে পড়লো, চোখে অন্ধ হয়ে গেল, সুগার থেকে কোমর ভেঙে গেল, বিছানায় শয্যাশায়ী। আমাকে তখন মেগা সিরিয়াল করতেই হতো, আমার অনেকটা টাকা লাগতো বাবার জন্য, একটা আমার সায়া রেখে বাবার ট্রিটমেন্ট, তখন আমি কোনো দিকে পরে সিনেমা করার ইয়ে পাইনি। তবুও একজন প্রযোজক এসেছিল, সে অভিযোগের কারণে সেটিও আমার হাতছাড়া হয় আর কি করে সিনেমা। তো যাই হোক আমি করছি, করতে আমার পোষ্য ছিল নিউটন, আমাকে বিয়ের পরে পেয়েছিলাম। আমি দেখেছি নিউটনকে করে নিউটন মারা যায় 6 বছর বয়সে, হঠাৎ করে 7 দিনের নোটিসে মারা যায়। ডাক্তার করে আসে, ক্রিয়াটিন দেবে, ভাই স্যালাইন টালাইন কিছু করা যায় না, 7 দিনে মারা যায়। নিউটনের মৃত্যুটা আমার কাছে একটা অসহনীয় হয়ে গেল। আমি তখন যা সিরিয়াল দেখলাম, আস্তে আস্তে অসুস্থ হয়ে আমি বুঝতে পারছি না কারণটা কি। ওটা তো জানি না যে আমি ওকে রিলেট করতে পারছি না, কিন্তু আমি উঠতে পারছি না বিছানা থেকে, মাথা তুলতে পারছি না, মানে দাঁড়ালেই যেরকম ঢাল খাচ্ছি। দুটো সিরিয়াল দেখতাম তখন আমি, রোজার সাথে ছেড়ে দিলাম আমি। প্রচুর ট্রিটমেন্ট হচ্ছে, ব্লাড টেস্ট হচ্ছে, প্রচুর ডাক্তার দেখছে, কোনো কিছুকে ধরতে পারছি না। পিজির উডবান ওয়ার্ডে ভর্তি হলাম আমি, 7 দিন থাকলাম ওখানে। একজন সিনিয়র ডক্টর বললেন যে একটু উইথড্র করে নিচ্ছে নিজেকে করে। নিউটনের শোকটা আমার কাছে পুরো সন্তান শোকের মতো ছিল, সন্তান শোকই ছিল। তুমি তো পোষ্য বলতে না, তুমি তো ছেলে বলছো, ছেলে বলতে। হ্যাঁ তো মানে এটা অদ্ভুত ওর সাথে, মানে ও একটা অদ্ভুত সত্যি, মানে মানুষই ছিল বোধহয়, কোনো মানে কিভাবে এসেছিল, সন্তানই ও আমার। তো ওইটা আমাকে ওটা আমাকে 1 বছর মানে পরে আমি আবার নিজেকে ঘুরে দাঁড়ালাম অ্যাফার্মেশন প্র্যাকটিস করে। তার মাঝে আমার বাবা চলে গেল। চলে যাওয়াটা মানে 7 দিনের নোটিসে চলে যাচ্ছে, মানে ওর মানে চলে যাবে বলছে, কিছু করার নেই আর, কিছু ইয়েতে নেই। ডাক্তার বলছে মার্সিক্যালি না অসম্ভব, যতদিন এভাবে থাকে ও তখন থাকছে। শেষ দিন যখন ও চলে গেল, সেদিনও ওর স্যালাইন হচ্ছে, স্যালাইন করতে করতে ও শুরু করে ফেললো। এবং ও যে চলে যাচ্ছে না, আমার দিকে এইভাবে তাকালো, সেই তাকানোটা আমাকে, আমি আজও বুঝতে পারি না, আমার সেই তাকানোটা আজও মনে করে আমাকে, আজও ওই তাকানোটা, ওই শেষ তাকানোটা, মা আমি চলে যাচ্ছি, আমাকে এখন হন্ট করে আর কি। বন্ধুরা, খুব ইমোশনাল একটা মুহূর্ত। এবং আপনাদের যাদের বাড়িতে পোষ্য আছে আপনারা জানেন যে তাদের সাথে কি পরিমাণ বন্ডিং তৈরি হয়। একটা পোষ্য সাধারণত 10 থেকে 12 বছর, খুব বেশি হলে 14 বছর ভেতর থাকে, এবং তারা আমাদেরকে যে পরিমাণ অ্যাটাচমেন্ট দিয়ে যায়, মানুষের সাথে সেই অ্যাটাচমেন্ট তৈরি হওয়া খুব টাফ। এটা তো অকাল মৃত্যু ওর চলে যাওয়া। এবং নিউটন আসার পর থেকে আমি যে আমি স্ট্রে অ্যানিমালদের নিয়ে এত কাজ করি, তাদের খাওয়াই, তাদের ইয়ে করি, নিউটন আসার পর থেকে আমার জীবনে এই জিনিসটা হলো। আমি একটু কথাটা ঘোরাই, সেটা হচ্ছে যে তুমি তো এই মানে পোষ্যদের নিয়ে অনেক কাজ করেছে, এবং বোধহয় একটা ফটোশুটও করেছিল অরিজিৎ দা, সেটাই দেখেছিলাম। অরিজিৎ দত্ত কি সেটা ছিলেন না? হ্যাঁ, অরিজিৎ ছিল। আমি এখন অবধি মানে আমি প্রায় 200টা কুকুর বিড়ালের খাওয়ানোর দায়িত্বে আছি। 200টা? হ্যাঁ, টালিগঞ্জ এরিয়া থেকে কুটঘাট, তোমার রানীকুঠি, তোমার এনজিও না, এনজিও না, আমার একটা এনজিও ফিডিং করায়, তাদেরকে টাকা আমরা দিয়ে, অরিজিৎ দা একটা টাকা দেয়, মানে অনেক বিশ্বাস আর কি করে সেটা করি। সুন্দরবন একটা ফিডিং নিয়ে চলে, 4-5টা ক্রুয়েলটি কেসের বাচ্চা, যাদেরকে বের করে দেওয়া, কারোর ঘরে কোপ মারা ফেলে, তাদেরকে একটা বাড়িতে রাখা হয়েছে, তাদের মাসকাবারি টাকা দিই, মানে আমি মানে এটা আমি নিজের থেকে করো। পেট ক্যালেন্ডারটা আমি একটু সামলে উঠলাম শারীরিকভাবে, আমি নিউটনের স্মৃতিতে একটা পেট ক্যালেন্ডার করবো ঠিক করলাম, সেলিব্রিটি পেট ক্যালেন্ডার। এখন অব্দি আমি যতদূর জানি ওরা ভারতবর্ষের প্রথম সেলিব্রিটি পেট ক্যালেন্ডার করেছে, এবং সেখানে মেইন মডেল ছিলেন কুকুর বিড়ালরা করে আর কি। তাদের কমপ্লিমেন্ট করেছেন বিভিন্ন স্টারেরা, মানে অনন্যা চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, জয় গোস্বামী, রূপম ইসলাম, রূপাঞ্জনা মিত্র, কাঞ্চনা মৈত্র, কনিনিকা, মানে এরা তাদেরকে পল্লবী চ্যাটার্জি, তো মানে এরা কমপ্লিমেন্ট করেছে, শ্রীলেখা মিত্র, মানে এরা ওই পেটদেরকে কমপ্লিমেন্ট করেছে। এরা খুবই পেট লাভার আর কি করে। জয় গোস্বামী আমার বেড়াল গাড়িকে নিয়ে কোলে বসে ছবি তুলেছিলেন। জয় দত্ত সেটাই আমায় বললেন যে তুমি এখানে এসে যদি কিছু করো, তাহলে একটা কুকুর আছে খুব ডাকে, তুমি রেকর্ড করতে পারবে না, জানি না এটা কি করে সলভ হবে। প্রচুর বিড়াল কুকুর তো ওনার চারপাশে, এদের আবার বিড়াল কুকুর বলা যাবে না, না সেটা বলা যাবে না, বাচ্চারা রয়েছেন।
তো নিউটনের স্মৃতিতে আমি ওটা করি হ্যাঁ। এবং সেখান থেকে সংগ্রহকৃত যে অর্থ উঠেছিল সেটা ওই বাচ্চাদের ভ্যাকসিন একটা মাস ভ্যাকসিন একটা ইয়ে করা হয়েছিল, ড্রাইভ করা হয়েছিল, আচ্ছা। তাতে লেগেছিল আচ্ছা। সেই ইয়েতে। এটা অপুদা ছিল? হ্যাঁ। অপুদা ছিল? না, অপুদা ছিল ছিল না। না। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো তো এইটা মানে এইভাবে করা হয়েছিল, মানে তারা ওই বাচ্চাগুলোকে কমপ্লিমেন্ট করেছিল তারা করে আর কি। এবং তারা সেটা খুব ভালো, খুব হ্যাঁ, ভালো, দাদুদা হ্যাঁ। ভীষণ মানে অ্যাঙ্গেল লাগা দাদুদাটাকে ছিল মডেল হিসেবে, শুধু না দাদুদা প্রিয়া সিনেমা হল শুটিং করতে দিয়ে দিয়েছিল, প্রিয়া সিনেমার হলে এটাকে রিলিজ হয়, তাদের সমস্ত পেটরা আসে, সন্টু খোদলাটা যে বাংলাদেশে চলে গেল সম্প্রতি, সন্টু এসছে, সবাই গিয়ে স্টেজে উঠছে, বাচ্চারা মানে সেবার একটা অদ্ভুত একটা ব্যাপার হয়েছিল আর কি সেই করে। এইভাবে ভাবাটা, এই যে তোমার চলছে, এবং নতুন নতুন ভাবে তুমি ভাবছো, নতুন নতুন ভাবে টার্নিং পয়েন্ট আসছে জীবনে, অনেক লড়াই হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে, তোমার কথা থেকেই বোঝা যাচ্ছে। তো তোমার মানে তোমার কোন দিকে এক্স্যাক্টলি ইয়ে করতে চাও তুমি, মানে এক্সেল করে নেক্সট 5 ইয়ার্স তোমার প্ল্যান কি? নেক্সট 5 ইয়ার্স আমার প্ল্যান আছে আরো অন্তত আরো দুটো ভালো সিনেমা তৈরি করা। লেখালেখির জায়গাটা, যেমন আমার এবছর উপন্যাস বেরিয়েছে শারদ সন্ধ্যায়, প্রথম উপন্যাস, সেই উপন্যাসটা বই আকারে বেরোবে। ছোট গল্পগুলোকে এক জায়গায় করে একটা সংকলন করার চেষ্টা করছি, আর একটা কবিতার বই পান্ডিজি করছি। সিনেমা এবং সাহিত্যের লেখালেখিটাকে একটা জায়গায় নিয়ে গিয়ে আমি সেখানেই নিজেকে একটা জায়গায় একটু উত্তরণের জায়গায় দেখতে চাই। আর এই সমাজসেবার কাজগুলো আমি সারা জীবন করে যেতে পারি, ভগবান যেন আমাকে সেই শক্তিটা দেয় আর কি। সেই শক্তি শুধু না, সামর্থ্য দরকার হয়, সামর্থ্য দরকার। সেটাও যেন মনে করতে পারি। আমার মনে হয় যে ভালো কাজে হ্যাঁ বাধা বিঘ্ন আসতে পারে, যেটা হবে না সেটা হবে না, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ ভালো কাজ হয়। আর সামনে যদি হয়, হ্যাঁ, এবং সামনে একজন মানে এমন কেউ যদি থাকেন পেছনে নিজের কাজটা করে যাওয়া, এটা হলে এটা হচ্ছে সবচেয়ে ভালো। আমরা অনুষ্ঠানের শেষের দিকে অ্যাপ্রোচ করছি, ওই স্টেশন দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু তার আগে আমরা আরো কিছু তোমার থেকে জেনে নিতে চাইছি। যে ধরো অনেকেই প্রথমে যেটা বলছিলাম যে একটা সিনেমা আসতে চলেছে, যেটা পারমিতার নিজের প্রোডাকশন, এবং নামটাই খুব সুন্দর। সেই নামটা ওর মুখ থেকেই শুনবো আজকে, আর জেনে নেবো আর কিছু কাহিনী, এর ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে আর কি একটু জেনে নিতে পারবো মুখ থেকে। হেমা মালিনী, উনি কি অভিনয় করছেন? না, ওনার বায়োগ্রাফি নয়, ওনার সঙ্গে যুক্ত নয়। হেমা মালিনীটাও তো ওনার ছদ্মনাম আর কি। আচ্ছা, নয় ওনার। আচ্ছা করে তো আচ্ছা, আমার একটা অদ্ভুত একটা হোমিওপ্যাথির দোকান থেকে আমার মাথায় গল্পটা ট্রিগার করে। আমার হোমিওপ্যাথির দোকান থেকে যেমন পদ্মপুকুরের ওখানে যেমন একটা হোমিওপ্যাথি পুরনো দোকান আছে, ওনার সাথে ট্রিগার করে। আচ্ছা, ওকে। যেটা পুরনো দোকান, একটা খেঁচা মতো বুড়ো ডাক্তার, সেখানে যদি একটা সুন্দরী মহিলা দেখাতে আসেন, মানে সাজগোজ করে, সে কেমন হবে, এখান থেকে ভাবনাটা আসে। আচ্ছা। এবং তারপর আমি লিখতে শুরু করি, এবং আমার মাথায় মানে একটা লাইন আমি তখন ইয়ে করতাম আর কি, যখন সিরিয়াল লিখতাম, একটা মহিলা তিনি জুনিয়র আর্টিস্টে কাজ করতেন, তিনি বললেন আমি নিজেকে এরকম পর্দায় দেখাতে চাই, আমি তার আমার নিয়ে হতে পারতাম, মনে ট্রিগার করে গেছিল। লিখতে গিয়ে আমি লিখতে গেছিলাম একজন ডাক্তার আর একজন তার পেশেন্টের গল্প, লিখতে গিয়ে দেখি অন্য জিনিস হয়ে গেল আর কি। আর কি আমি নাম ধরে রেজিস্টার করলাম, আমার প্রোডাকশন কপি দিলাম আমি ইয়ে করে, আমার প্যানেলেই করেছি আমি, যারা টাকা দিয়েছেন তারা সবাই বন্ধু আর কি। আমি শর্ট ফিল্ম ভেবে করেছিলাম কাজটা, কিন্তু ভাবিও নি এটা হবে, কিন্তু কোথাও মাথায় ছিল এটা, কিন্তু বিষয়টা হবে অন্তত। করতে গিয়ে দেখলাম তার লেন্থ, এইটার লেন্থ দেওয়া হলো 60 মিনিট। তো 60 মিনিটটা স্ট্যান্ডার্ড লেন্থ অফ ফিল্ম হিসেবে সারা বিশ্বে প্রচলিত, কিন্তু ভারতবর্ষে 72 মিনিট, তারা আরেকটু বাড়ে। সেটা করতে গিয়ে হয়ে গেল 100 মিনিট, মানে 100 মিনিট একটু কম, 90 মিনিট। এইবার আমি এই শুটিংটা করাকালীন কিন্তু আমার প্যারালাল, মানে একজন হোমিওপ্যাথি ডাক্তার, একজন তার পেশেন্টের গল্প, যেখানে হেমা মালিনী সিনড্রোমে ভোগে, এই গল্পটা প্যারালাল একটা গল্প চলছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন কত কথা বলো আজকে, সময় গড়িয়ে গেল একদম ওয়ানডে ইনিংসের বলের মতো। আর 4 হলো, 6 হলো, সিঙ্গলস হলো, ক্যাচ আউটও হলো। আর একটা আমার নিজের উদ্যোগ আমি বলে নিই, এই যে আমি এই গয়নাগুলো সব করেছি, আমার গয়না নিয়ে একটা উদ্যোগ আছে আমার, পারমিতার গয়নার বাক্স। প্রত্যন্ত গ্রামের, বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামের গহনা শিল্পীদেরকে দিয়ে আমি ডিজাইন করে গয়না বানাই, এবং সেটা এখন মানে বিভিন্ন রাজ্য, যেমন আহমেদাবাদ থেকে একটি মেয়ে পাঠায়, ইয়ে করে, এরকমই তারা যেমন আছে। আবার প্লাস এখানে
এম্পাওয়ার্ড মেয়েরাও আছে যারা বিজনেস করে, কেউ এক থেকে কাজ করে, তারা গয়না তাদের কিনে নিই। 50% গয়না নিজের জন্য সরিয়ে রাখি, শরীর রাখো, আচ্ছা সরিয়ে রাখি। বাকি 50% বাকিগুলো দিয়ে আমি এক্সিবিশন করি। আমার প্রত্যেকটা এক্সিবিশন সোল্ড আউট, একটাও থাকে না করে। এবং আমার চেনা জানা ব্যক্তিরই লোক আসে এবং সেখান থেকে আমার রাইটিং ইন্টারেস্ট থাকে, এটা ইন্টারাকশন হয় পাবলিক। আমার একটাই ক্যাফেতে হয়েছে, কমন রুম ক্যাফে, যেটা ব্লু বিচ ক্যাফে, এখানে ওদের সাথেই আমি করি। একটা ইন্টারাকশন হয়, আমি বোঝার চেষ্টা করি কথ্য ভাষা কিভাবে পাল্টাচ্ছে, কিভাবে মন মানুষের পাল্টাচ্ছে, গয়নার পছন্দ দেখে বুঝতে পারি, কানেক্টিং পয়েন্টগুলো ইয়ে করতে পারি। এইসব কিছু করে যাচ্ছি আমি আর কি, নানা রকম কিছু আর কি। এবং দেখা যায় হ্যাঁ আমার রিলিজ আছে সামনে। দেখুন, ক্রিয়েটিভিটি আমার মনে হয় যে যে এই মুহূর্তে আমরা চেষ্টা করবো আবার নতুন নতুন মানুষদের নিয়ে আসার। পারমিতার সাথে আজকে দুর্দান্ত একটা সময় কাটলো একই সাথে। কত ভালো কথক, বাপরে বাপ, তুমি এত ভালো কথক। আমি তো তোমার সাথে ইন্টারভিউতে এক থেকে না বসলে বন্ধু হিসেবে এত মিশেছি, তুমি বুঝতে পারিনি তুমি এত ভালো কথক। তুমি বাপরে, সেরকম কিছু নয়। অয়নের বাক শো তোমার মানে অসামান্য আর কি। এখন প্রতিভা থাকলে প্রবলেম, প্রতিভা থাকলে মনে হবে এটা করি ওটা করি, ওটা করতে গেলে আরো অনেক কিছু সাথে জুড়ে যায়, ফান্ডিং লাগে, এটা লাগে ওটা লাগে, সময় লাগে, সময় বের করতে হয়। আমাকে অনেকেই বলেন যে বাইরে এত কিছু করার পরেও এই যে অয়নের বাক্সটা আমি চালাই, এটা তো আমার ফিল্ডে যারা কাজ করেন তারা তো কেউই নন, বেসিক্যালি কেউই নন, এত হাজার হাজার লোক কাজ করছে, কিন্তু আমি তার মধ্যে থেকে সময় বের করে নিয়ে চেষ্টা করি। এবার সাথে জুটে যাই সুন্দর সুন্দর ফিশ ফ্রাই এবং এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, সুমন মুখার্জির মতো একজন সুন্দর পৃষ্ঠপোষক যিনি আমাদের এই আজকের হ্যাঁ, এবং এটাও কিন্তু জীবনের একটা পাওনা। হ্যাঁ, এট দ্য এন্ড অফ দ্য ডে একটা সুন্দর সময় কাটানো এবং অয়নের বাক্সকে এগিয়ে নিয়ে চলো। আপনারা প্রত্যেকে আমার সাথে থাকুন। এবং সত্যি কথা বলতে আমি কাউকে অনুরোধ করব না যে সাবস্ক্রাইব করুন, এটা করুন, ওটা করবো না, কারণ আপনি যদি সত্যি আমার হিতাকাঙ্ক্ষী হন আপনারা সাবস্ক্রাইব করবেন, অন্য লোককে সাবস্ক্রাইব করাবেন। হিতাকাঙ্ক্ষী না, ওটা আমি বলবো, আপনি যদি ভালো কন্টেন্টের হিতাকাঙ্ক্ষী হন, সত্যি সত্যি কালারফুল জার্নির গল্প শুনতে চান মানুষদের কাছ থেকে। এখানে নানা রকম মানুষ এসছে, শ্রী মুখার্জি এসছে, আমি শুনে দেখেছি সেই ইন্টারভিউগুলো, জ্যোতি ঘোষাল এসছে, কর্ণ সেনগুপ্ত এসছে, নৃসিংহ প্রসাদ ভাদুরী এসছে। এই যে মানুষগুলোর বর্ণময় জীবনের গল্প যদি শুনতে চান, সেগুলো তো কোথাও গিয়ে আপনাকে অনুপ্রাণিত করতে পারে। তো সেই জায়গা থেকে অন্তত নিজের স্বার্থেই সাবস্ক্রাইব করবেন আর কি। আমি অ্যাকচুয়ালি মানে শেষ করার আগে বলি যে এই অনুষ্ঠানটা করি না, এর থেকে আমি শিখি। আমার শেখার মানে আই এম আ ভেরি বিগ লার্নার, আমার প্রচন্ড শিখতে ইচ্ছে করে। প্রতিদিন অন্তত একটা জিনিসও যদি শিখতে পারি আমার মনে দিনটা ভালো লাগে আর কি। হ্যাঁ, নানান দিকে অপচয় হয়, সময় এটা হয় ওটা হয়, এবং সময়ের মূল্য জবের থেকে বুঝতে শিখেছি। আমার মনে হয় যে সময়ের মূল্য তখনই জাস্টিফাই হয় যদি একটা জিনিস শিখি, তারপরে সেটা থেকে টাকা এলো কি টাকা বেরিয়ে গেল সেটা অন্য ব্যাপার। তবুও যাদের যাদের নাম করলেন তারা এক একজন স্টল করে এবং তারা নিজের নিজের ক্ষেত্রে যথেষ্ট কৃতি, এবং তাদেরকে চট করে আমাদের সামনে পাওয়া অত সহজ নয়। তার জন্য আমাকে মেহনত করতে হয়, আমার নিজের সময় দিতে হয়, এবং তারপরে তাদের যখন সামনাসামনি পাই এবং আমারও সময় ম্যাচ করাতে হয় তাদের সাথে, এবং তার একটা ডকুমেন্টেড ভার্সন, নট ফর দিস জেনারেশন, যে ওই মানুষগুলো, মডেল তো চেঞ্জ হচ্ছে মানুষের। এখন আর অস্টিন গাড়ির মডেল যেরকম এখন নেই, এখন একটা ল্যাম্বোর্গিনি এসছে বা ব্রেজা এসছে, ঠিক একই রকম ভাবে আগের মডেলের মানুষও নেই, আইডল কেউ নেই, সবাই নিজের স্বার্থে কাজ করেন, কিন্তু তার সত্ত্বেও স্বার্থের বাইরে বেরিয়ে এসে আমরা গল্প করি। আপনারা আমাদের গল্পের সামিল হন, প্রত্যেকে ভালো থাকুন আর একসাথে। ধন্যবাদ। বাইরের বাক্স চলবে, দেখা হবে আরেকটি এপিসোডে, নিশ্চয়ই পারমিতার মতো আরো গুণী কোনো মানুষের সাথে, এবং তার সাক্ষ্য থাকবো আমি। এবং আপনাদের যদি কোনো রকমের ফিডব্যাক থাকে আপনারা ডেফিনেটলি কমেন্ট বক্সে ক্লিক করে বলে দিতে পারেন। আমি চেষ্টা করব সাধ্যমতো তাকে ইমপ্রোভাইজ এই অনুষ্ঠানের যোগ করে দেওয়ার। প্রত্যেকে ভালো থাকুন। অয়ন চৌধুরী, আবার দেখা হবে। নমস্কার।